আসসালামু আলাইকুম, সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1 ডিসি। আর টপিক গুলো হচ্ছে বেসিক্স, আমরা বেসিক্স নিয়ে কথা বলবো। আর হচ্ছে এলিমেন্টারি সার্কিট যেগুলো আছে, যেগুলা বেশ সহজ, সেগুলা সলভ করার জন্য যেগুলো মেথডস আছে সেগুলা শিখবো। তো আমরা আরো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে আপনারা আমাকে ফিডব্যাক দিতে পারেন আমার অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আর এর সাথে আপনাদের ফ্রেন্ডদেরও এই লাইভ স্ট্রিম শেয়ার করে দিবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কোন 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 টপিকসে যদি আপনাদের বেশি সমস্যা থাকে সেই টপিকস গুলার নামও কমেন্টে করে দিবেন, যাতে আমি টপিকস গুলা একটু বেশি সময় নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, সবাইকে আবারও অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আমরা জানি আজকে আমরা কি নিয়ে কথা বলবো, চলুন শুরু করি। তো হচ্ছে প্রথমেই দেখে নিই আমরা আজকে পুরো লাইভ ক্লাস জুড়ে কি কি টপিকস নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই যে বিষয়গুলো না জানলেই না, খুবই বেসিক কনসেপ্ট, সেগুলো হচ্ছে প্রথমে থাকবে কারেন্ট নিয়ে কথা বলবো, ভোল্টেজ, রেজিস্ট্যান্ট, পাওয়ার, এই এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তারপরে থাকবে আমাদের ওহমস ল, যেটা কিনা ইলেকট্রনিক্স একটা মাদার ল বলা হয়ে থাকে। এই ওহমস ল থেকেই পরবর্তী যে ল গুলো আসছে সেগুলো আসছে। তো এই ওহমস ল এর মধ্যে আমরা ওহমস লটা কি সেটা জানবো। তারপরে এই ওহমস ল দিয়ে কিছু ক্যালকুলেশন করব, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার, এইগুলা ক্যালকুলেশন করব। তারপরে জানবো আমরা সার্কিট কি, সার্কিট কত প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। তারপরে আমরা প্রায় শুনি শর্ট সার্কিট, ওপেন সার্কিট, এই দুইটার পার্থক্য কি, এগুলো নিয়ে জানবো। আর সব শেষের পার্টটাতে থাকবে সার্কিট অ্যানালাইসিস। মানে সার্কিট অ্যানালাইসিস, একটা সার্কিটকে অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন রুলস বা ল ইউজ করি, সেই ল গুলা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি বেসিক্স কনসেপ্ট দিয়ে। বেসিক্স কনসেপ্টের প্রথমে আমাদের থাকবে কারেন্ট নিয়ে। কারেন্ট নিয়ে কথা বলি। কারেন্টের ডেফিনেশন যদি দেই, কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ অর ইলেকট্রন। এটা আমরা জানি যে হচ্ছে যদি একটা কন্ডাক্টর হয়, যেমন এই যে কন্ডাক্টর, কন্ডাক্টর যদি একটা থাকে, একটা কন্ডাক্টর থাকে, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন ফ্লো করে, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। তো হচ্ছে কারেন্টের ইউনিট যদি দেখি আমরা, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমরা এখনই জানতে পারবো। অ্যাম্পিয়ারকে ভাঙলে এইটা ভেঙে লেখা যায় কুলম পার সেকেন্ড। তো কুলম পার সেকেন্ড, এটা আমরা এখন কুলম পার সেকেন্ড দিয়ে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আসলে দেওয়া যায়। তো অ্যাম্পিয়ারকে যদি সংজ্ঞায়িত করি তাহলে হচ্ছে দাঁড়াবে হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ অর ইলেকট্রন। তার মানে হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে চার্জ অথবা ইলেকট্রন যেভাবে ফ্লো করে, যে রেটে ফ্লো করে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর আমরা সাধারণত রেটটা পরিমাপ করি টাইমের সাথে। যেমন দেখবেন হচ্ছে এখানে কুলম পার সেকেন্ড, এখানে কিন্তু সেকেন্ড আছে, তার মানে আমরা হচ্ছে টাইম দিয়ে একটা রেট মেজার করতেছি। তো দেখবেন এম্পেয়ার কারেন্টকে যদি আমরা লিখি, কারেন্ট, এই যে কারেন্ট, এখানে দেখেন পরিচিত আছে আই ইজ ইকুয়াল টু কারেন্ট, কিউ ইজ ইকুয়াল টু চার্জ, টি ইজ ইকুয়াল টু টাইম। তো এখন হচ্ছে যদি আমরা কুলম পার সেকেন্ডের সাথে এটা মিলাই, তাহলে দেখবেন হচ্ছে কুলম, চার্জের ইউনিট হচ্ছে কুলম আর টাইমের ইউনিট সি। তাহলে কুলম পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কারেন্ট। আর এইখান থেকে আরেকটা সূত্র এখান থেকে আসে, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। এখন আমরা 1 অ্যাম্পিয়ার কিভাবে সংজ্ঞায়িত করব? 1 অ্যাম্পিয়ার হওয়ার জন্য দেখুন, একটু খেয়াল করুন, এই ইকুয়েশন থেকে আমরা 1 কখন পাবো? যখন এই কিউ বাই টি এ দুটা ভাগ করে যখন 1 পাবো, কখন এইটা এইটা 1 হবে? যখন কিউ এর ভ্যালু 1 হবে, টি এর ভ্যালু 1 হবে, তাই না? তাহলে হচ্ছে 1/1 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কিভাবে দিতে পারবো? যখন 1 কুলম চার্জ 1 সেকেন্ডে কোনো তারের মধ্য দিয়ে বা কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাহলে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার পরিমাণ চার্জ। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। আরেকটা কথা হচ্ছে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কারেন্টের ফ্লোটা তার অপোজিট দিকে হয়। যদি কারেন্ট ডান থেকে বামে ফ্লো করে, তাহলে ইলেকট্রনটা বাম থেকে ডানে ফ্লো করবে, সরি, ডান থেকে বামে
ফ্লো করবে, তার মানে সবসময় কারেন্টের ডিরেকশন হবে ইলেকট্রন ফ্লো এর অপোজিটে। এরপরে আমরা চলে যাচ্ছি ভোল্টেজে। তো ভোল্টেজ মূলত আমরা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ডিফারেন্স অথবা আরেকটা শব্দ পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে প্রকাশ করি। তো এই এই তিনটা টার্মই একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়। তো আমরা সংজ্ঞা দেখে নেই। Potential difference of 1 volts exists between 2 points if 1 joule of energy is exchanged in moving 1 coulomb of charge between those 2 points. আসলে এই লাইন দুইটা দেখে আমরা হয়তো অতটা সাথে সাথে ধরতে পারবো না। তো চলুন আমরা একটা চিত্র দেখি। ধরুন হচ্ছে এই হচ্ছে আমাদের একটা তার, এই হচ্ছে তার, আমাদের কন্ডাক্টর। আচ্ছা সরি, আমার একটু আগে লোডশেডিং হয়েছিল, সেই জন্য লাইভ স্ট্রিমে একটু ডিস্টার্ব হয়েছে। তো আমরা আবার এই স্লাইড থেকে শুরু করি। যেটা বলতেছিলাম যে হচ্ছে ভোল্টেজ এন্ড কারেন্ট সব সময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে। যেমন এই পানির ট্যাঙ্কের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে পানির ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে হচ্ছে বেশি পানি আছে আর এই ট্যাঙ্কে কম পানি আছে। তাহলে সহজ সুলভ ভাবে এই বেশি ট্যাঙ্কের পানি এই কম ট্যাঙ্কে চলে যাবে। ঠিক একইভাবে যদি একটা পয়েন্টে পোটেনশিয়াল বেশি থাকে, তাহলে পোটেনশিয়াল মানে ভোল্টেজ বেশি থাকে, তাহলে ভোল্টেজটা সেই বেশি যেখান থেকে আছে, তাহলে কম ভোল্টেজ যেদিকে আছে সেখানে ফ্লো করবে। যেমন হচ্ছে এই যে ভোল্টেজ এন্ড কারেন্ট, এই যে এই পথ দিয়ে এইদিকে যাবে। আর ঠিক একটু আগে যেটা বললাম, ইলেকট্রিসিটি বা ইলেকট্রন হচ্ছে সবসময় লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাবে। কেননা আমরা একটু আগেই জানলাম যে হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো করবে, ইলেকট্রন তার বিপরীত দিকে ফ্লো করবে। সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাবে, আর আর হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটু রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি। রেজিস্ট্যান্ট হচ্ছে আমাদের পথের কাঁটা। তো হচ্ছে রেজিস্ট্যান্সের সংজ্ঞা আমরা প্রথমে জেনে নেই। In case of flow of charge through a material, the collision between electrons produces another form of energy such as heat. Heat which creates resistance obstacles for charge flow. Basically, the heat energy is called resistant. তো হচ্ছে এখানে কি বলছে, আমরা জানি যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে, তো ইলেকট্রন তো আর একটা দুইটা না, একটা তারের মধ্যে ইলেকট্রন অনেকগুলো, অসংখ্য, অগণিত। তো হচ্ছে যখন যায় তখন অবশ্যই এর মধ্যে হচ্ছে কলিশন হয়, মানে সংঘর্ষ হয়, ইলেকট্রন ইলেকট্রনের সংঘর্ষ হয়। ইলেকট্রন ছাড়া অন্যান্য যে উপাদানগুলো আছে, এলিমেন্টস আছে, প্রোটন ইত্যাদি ইত্যাদি, এগুলো কলিশন হয়। কলিশন হওয়ার পরে একটা আলাদা রকমের এনার্জি উৎপন্ন হয়, সেটা হচ্ছে হিট এনার্জি। তো এই হিট এনার্জিটাই হচ্ছে আসলে ইলেকট্রনের ফ্লো হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আর এই বাধা যখন সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আমরা সেটাকে রেজিস্ট্যান্ট বলি। তো এই যে আমরা অনেকেই দেখে থাকবো সার্কিটে এরকম রেজিস্ট্যান্ট থাকে। এই যে আমরা দেখতেছি বিভিন্ন কালার, এগুলা কিন্তু কালার কোডিং। তার মানে এগুলো আমরা ল্যাবে শিখি, যেহেতু এই সেমিস্টারে আমরা ল্যাব করতে পারছি না দুঃখজনক ভাবে। যখন আমরা ল্যাবে ফিরবো তখন অবশ্যই আমরা কালার কোডিং দেবো। কালার কোডিং দেখলেই বোঝা যাবে এই রেজিস্ট্যান্সের মান কত, মানে এগুলো কত ওহম করে। তো হচ্ছে আমরা এই ইউনিটটা দেখি, ইউনিট হচ্ছে ওহম, এটার সিম্বল হচ্ছে এরকম দেখা যায়, ওহম। তারপরে আমাদের আরেক রকম হচ্ছে রেজিস্টর আছে, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার মানে এইগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টর, মানে এটা যদি হয় 1 ওহম, তার মানে এটা সারা জীবনই 1 ওহম, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু একরকম রেজিস্টর আছে যেগুলোকে আমরা চাইলে বাড়ায় কমায় নিতে পারি, সেগুলাকে আমরা বলি রিওস্টেট। আমরা সবাই প্রতিদিনই রিওস্টেট ব্যবহার করি। রিওস্টেটের একটা সিম্পল উদাহরণ হচ্ছে রেগুলেটর, ফ্যান রেগুলেটর। আমরা ফ্যান রেগুলেটরের নব ঘুরায় ফ্যানের পাওয়ার বাড়াই, আবার কমায়, যখন কমায় তখন ফ্যানের পাওয়ার কমে। এই যে এটা হচ্ছে আমাদের রিওস্টেট বা এই যে রেগুলেটর দেখতে এরকমই হয়। তো এরপরে আমরা হচ্ছে ওহমস ল নিয়ে কথা বলি, যেটা একদম মাদার ল, ওহমস ল এর ডেফিনিশন। আচ্ছা, এই লটা যেটা বলে, দ্য ল স্টেটস দ্যাট ইলেকট্রিক কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। এখানে দুইটা শব্দ আছে।
proportional to voltage. Electric current is proportional to voltage and inversely proportional to resistance. তার মানে কি আমরা একটু দেখি, প্রপোর্শনাল মানে সমানুপাতিক, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রপোর্শনাল মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমরা দেখি হচ্ছে এইটা হচ্ছে সূত্র I ইজ ইকুয়াল টু ভি বাই আর। এইখানে হচ্ছে আমাদের, এখানে I হচ্ছে কারেন্ট, ভি হচ্ছে ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে দেখবো আমরা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, এখান থেকে আসে। তো হচ্ছে এই যে আমরা যে বললাম প্রপোর্শনাল টু ভোল্টেজ, ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে যদি ভি বাড়ে, যদি ভি এর মান বাড়ে তাহলে কারেন্টের মানও বাড়বে, যদি ভি এর মান বাড়ে তাহলে কারেন্টের মানও বাড়বে। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ভি বাড়লে আইও বাড়বে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনটা? এই যে যদি আর এর মান বাড়ে তাহলে আই এর মান কমবে, যদি আর এর মান বাড়ে আই এর মান কমবে। এই কথা দুটো খুবই ইম্পর্টেন্ট, যে কারেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক, আর রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে। তা এইটা আমরা হচ্ছে একটা ফিগার থেকে বুঝতে পারি কে কিভাবে কাজ করে। ওহম হচ্ছে দুষ্টু লোক। ওহম হচ্ছে সবসময় চাইবে যে অ্যাম্পিয়ারকে মানে কারেন্টকে ঠেকাইতে যাবে, যে এইভাবে ও হচ্ছে চক্রান্ত করে ঠেকায় রাখতেছে। আর ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে পরস্পরের বন্ধু, এরা এই ভোল্টেজকে পুশ করতেছে। আর এই ওহম চাচ্ছে যে হচ্ছে ঠিক একই কাজটাই করে। তাহলে আমরা আগে থেকে কি জানলাম? যে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে। তার মানে দেখুন, এই ওহমের পাওয়ার যদি বাড়ে, রেজিস্ট্যান্সের পাওয়ার যদি বাড়ে, সে এই পথটাকে আরো শুরু করে দেবে। তার মানে এই অ্যাম্পিয়ারে যাওয়ার কোনো আরো কষ্টকর হয়ে যাবে। তার মানে কি, রেজিস্ট্যান্সের পাওয়ার বাড়লে পারে অ্যাম্পিয়ার একদম কমে যাবে। আবার যদি ভোল্টেজ বাড়ে, তার মানে ভোল্টেজ যদি আবার ওহমের চাইতে রেজিস্ট্যান্সের সাথে শক্তিশালী হয়, তাহলে তো একে ধাক্কায় ধাক্কায় পাঠাই দিবেই। তার মানে হচ্ছে ভোল্টেজ যদি বাড়ে তাহলে অ্যাম্পিয়ারও বাড়বে, তার মানে হচ্ছে কারেন্টও বাড়বে। এই গেল হচ্ছে আমাদের ওহমস ল এর কথা। এখন আমরা পাওয়ার নিয়ে একটু কথা বলি। পাওয়ারের প্রথমে সংজ্ঞাটা জানি। পাওয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড অর কনভার্টেড পার ইউনিট টাইম। পাওয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, ট্রান্সফার্ড অর কনভার্টেড পার ইউনিট টাইম। এইখানেও কিন্তু আমাদের টাইমটা আসছে, তার মানে আমরা পাওয়ারটা সময়ের সাথে ক্যালকুলেশন করি। তো আমরা ইউনিটটাকে দেখে নেই। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। তারপরে আরেকটা ওয়াটকে ভাঙলে আবার পাওয়া যায় জুল পার সেকেন্ড। এই যে সময়ের যে কথাটা বলতেছিলাম, জুল পার সেকেন্ড। তারপরে আমরা একটা ফর্মুলাটা দেখি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে হচ্ছে পি তো পাওয়ার, ডাব্লিউ হচ্ছে এনার্জি, টি ইজ ইকুয়াল টু টাইম। তার মানে এই যে আমরা সময়ের সাথে এই যে এনার্জি ট্রান্সফার এইটা হিসাব করতেছি। এই জন্য হচ্ছে এই যে এনার্জির ইউনিট কি আমরা জানি, এনার্জি ইউনিট জুল, আর টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে কি হলো, জুল পার সেকেন্ড। এটা হচ্ছে আবার জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট লিখি। তো এখান থেকে আসে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। তাহলে আমরা এখান থেকে আবার 1 ওয়াটের ডেফিনিশন কিভাবে দেব? তাহলে এই যে আগের মতোই 1 অ্যাম্পিয়ার যেভাবে সংজ্ঞায়িত করছিলাম, তো এই 1 ওয়াট হওয়ার জন্য এখানে কি হতে হবে, এনার্জির পরিমাণও 1 হতে হবে, সময়ের পরিমাণও 1 হতে হবে। তার মানে আমরা বলতে পারি 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল পরিমাণ শক্তি ট্রান্সফার্ড হয়, তাহলে সেটা হচ্ছে 1 ওয়াট পরিমাণ শক্তি হবে। সেটা 1 সেকেন্ড সময়ে 1 জুল পরিমাণ শক্তি ট্রান্সফার্ড অথবা কনভার্ট হলে সেটাকে আমরা 1 ওয়াট পাওয়ার বলবো। তো এই হচ্ছে আমার পাওয়ার। তো এখন আমরা পাওয়ারের বেশ কিছু ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগে। তো আমরা হচ্ছে দেখি। তো আমরা প্রথমে একটা ফর্মুলা দেখবো, পি ইজ ইকুয়াল টু ভিআই। তো আমরা আগের স্লাইড থেকে দেখলাম পি এর পাওয়ারের বেসিক ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ওই যে আমরা ভোল্টেজের ফর্মুলা থেকে জানছিলাম ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, সেইখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। তো এখন আমরা এই যে ডাব্লিউ এর পরিবর্তে ভি কিউটা বসলাম। তো আবার হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখতে পারি। ওই যে আমরা কারেন্টের সূত্র থেকে জানছিলাম আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তো এখান থেকে একটা সূত্র আসছিল কিউ ইজ ইকুয়াল টু আইটি।
তো এখন এই কিউ এর বদলে আমরা আইটি কে বসাবো, এই যে ভি, কিউ এর বদলে আইটি আর ডিভাইডেড বাই টি। তাহলে কি হলো, এই যে টি আর এই টি ক্যান্সেল হয়ে গেল, টি আর টি কাটাকাটি থাকলো হয়ে গেল, আর এই যে ভি আর আই থাকলো। তাহলে আমরা কি পেলাম, পি ইজ ইকুয়াল টু ভিআই। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, পি ইজ ইকুয়াল টু ভিআই। তারপর একটা সূত্র আমরা দেখি, তারপর আমাদের সূত্র এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এটা হচ্ছে কারেন্ট আর রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের সাথে সম্পর্কিত এই পাওয়ারটা, আর এটা হচ্ছে কারেন্ট আর হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত। তো এটা কি হয়, এটা অনেকভাবে প্রমাণ করা যায়, এটা প্রায় 3 ভাবে প্রমাণ করা যায়, আমরা সবগুলাই দেখবো এখানে। তো প্রথমে আমরা এটা একভাবে শুরু করি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো আবার এখানে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, এই যে এখানে লেখা আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। তারপরে আবার আমরা কি জানি, ওহমস ল একটু আগে পড়ে আসলাম, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর ইনটু এজ এ কিউ। আবার কিউ ইজ ইকুয়াল টু এই যে এখানে লেখা আছে কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে কি হলো, তারপরে আমরা পরের লাইনে দেখি একটু, এই যে আই ইন্টু আই, তাহলে আই স্কোয়ার হলো, আর আর ইন্টু টি তো থেকেই গেল। তাহলে এই যে এই টি আর এই টি কিন্তু এখন কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকবে কি আই স্কোয়ার আর। তাহলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একভাবে প্রমাণ করা যায়। তারপরে আরেকভাবে প্রমাণ করা যায় হচ্ছে, যেমন এই যে এখান থেকে শুরু করতে পারি আমরা, পি ইজ ইকুয়াল টু ভিআই, এই যে একদম বেসিক ফর্মুলা থেকে শুরু করতে পারি। তারপরে আমরা করতে পারি এই যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, একদম আমরা একদম প্রথম স্লাইডে দেখছিলাম এটা, আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে হচ্ছে ভি ইন্টু ভি ভাগ আর। কি করলাম আমরা, আই এর বদলে ভি বাই আর বসাইলাম। তাহলে কি হলো, ভি এর বদলে হচ্ছে আমরা এখন হচ্ছে ভি, সরি, এই যে ভি ইন্টু ভি, তাহলে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর এখানে লিখলাম। এখন আমরা আবার ভি ইজ ইকুয়াল টু কি জানি, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই যে যেহেতু এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটার উপরে হোল স্কোয়ার হবে, আর ডিভাইডেড বাই আর তো আছেই। তাহলে কি হলো, আই স্কোয়ার আর স্কোয়ার, হোল স্কোয়ার যেহেতু আছে, আই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের এই যে আর আর এই আর, একটা 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 আর কাটাকাটি চলে গেল, তাহলে কি হলো আই স্কোয়ার আর। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আর আরেকটা ভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে খুবই সহজ, এটা সবচেয়ে সহজ। এটা হচ্ছে আবার এই যে পি ইজ ইকুয়াল টু ভিআই দিয়ে আমরা শুরু করব, আর এইখানে আমরা ভি এর জায়গায় বসাবো। আগের ফর্মুলায় আমরা আই এর বদলে ভি বাই আর বসিয়েছিলাম, কিন্তু এখন আইটাকে ফিক্সড রাখবো, কিন্তু ভি এর বদলে আমরা ওহমস ল একটাকে পড়ে আসলাম, আই ইন্টু আর। তাহলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই যে এই আই আর এই আই, আই স্কোয়ার আর ইন্টু আর, এটা হচ্ছে আই স্কোয়ার আর। তো এই যে যে এখন যেগুলা এই এখন পর্যন্ত আমরা যেসব ফর্মুলা নিয়ে কথা বললাম, এই ফর্মুলা দিয়েই আমরা ছোট ছোট খুবই বেসিক কয়েকটা ম্যাথ করব। তো প্রথম ম্যাথটার আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনে বলতেছে যে, যদি ইফ 20 কুলম অফ চার্জ ইজ পাসড থ্রু এ কন্ডাক্টর ইন 7 সেকেন্ড, দেন ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট কারেন্ট। যদি 20 কুলম চার্জ একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে 7 সেকেন্ড যাবত প্রবাহিত হয়, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কারেন্টটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখানে হচ্ছে কিউ, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, কিউ কিউ হচ্ছে চার্জ, 20 কুলম চার্জ দেওয়া আছে, আর সময় কত দেওয়া আছে 7 সেকেন্ড। তাহলে আমরা এই মানগুলো এখন এখন বসায় দেই, 20 কুলম বাই 7 সেকেন্ড। অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় আমরা ইউনিট সহ বসানোর চেষ্টা করব। যেমন কিউ ইজ ইকুয়াল টু 20, সাথে আমি কিন্তু ইউনিট বসিয়েছি কুলম, আবার টি ইজ ইকুয়াল টু 7 সেকেন্ড। ইউনিট গুলো বসাইলে হয় কি, আমাদের যখন ইউনিট একদম ফাইনাল ইউনিটটা ভুল হয় না। যেমন আমরা যদি ভুলেও যাই যে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আমরা টেকনিক্যালি কিন্তু লিখে দিতে পারবো যে হচ্ছে এই যে কুলম পার সেকেন্ড লিখে দিতে পারবো, কারণ সি বাই এস মানে কি কুলম পার সেকেন্ড, আর কুলম পার সেকেন্ড মানেই অ্যাম্পিয়ার। তো আমরা 20/7 কি লিখলাম, 2.6, আর আমরা জানি কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। তারপরে আমরা হচ্ছে আরেকটা অঙ্ক দেখি, আরেকটা অঙ্ক হচ্ছে কোশ্চেনটা দেখি হচ্ছে, ফাইন্ড আউট কারেন্ট ফ্লো অ্যান্ড কনজাম্পশন অফ পাওয়ার বাই লোড ফ্রম দ্য ফলোইং ফিগার। কি বলতেছে, ফাইন্ড আউট কারেন্ট ফ্লো অ্যান্ড কনজাম্পশন অফ পাওয়ার বাই দ্য লোড ফ্রম দ্য ফলোইং ফিগার। তো আমরা হচ্ছে ফিগারটা দেখি, ফিগারটা হচ্ছে দেখে এটা হচ্ছে একটা আমাদের সার্কিট দেওয়া আছে। তো সার্কিট আমাদের কি আছে, শুধু একটা হচ্ছে
রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 2.2 ওহম, আর একটা ভোল্টেজ সোর্স আছে, ডিসি ভোল্টেজ সোর্স 1.5 ওহম, সরি 1.5 ভোল্ট। তাহলে আমার সলিউশনটা দেখি। তো আমাদের আমাদের এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিলাম। 1.5 ভোল্ট আর হচ্ছে 2.2 ওহম দেওয়া আছে। তো আমরা আমাদের প্রথমে বের করতে বলছে হচ্ছে কারেন্ট ফ্লো। তো কারেন্ট ফ্লো আমরা কারেন্টের ফর্মুলা ওহমস এর ল থেকে কি বাই ভি বাই আর। তো আমরা মানগুলো বসিয়ে দেই, 1.5 ভোল্ট ডিভাইডেড বাই 2.2 ওহম। তো এখন কি হলো, 1.5 ডিভাইডেড বাই 2.2, 0.68 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের একটা পার্ট গেল, আমাদের কারেন্ট ফ্লোটা গেল। এখন আমাদের বের করতে হবে পাওয়ার কনজাম্পশন। তো পাওয়ার কনজাম্পশনের একটা সূত্র আমরা জানি, এই যে আমরা একটু আগে এই যে হচ্ছে কারেন্টটা বের করলাম সেটা দিয়ে আমরা বের করব। তো আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। সো হচ্ছে আই এর ভ্যালু আমাদের 0.68 স্কোয়ার ইন্টু 2.2। তো 0.68 স্কোয়ার 1.017 ওয়াট। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা পাওয়ারের তো আমরা অনেকগুলো সূত্র জানি, যেমন পি ইজ ইকুয়াল টু ভিআই। ভিআই ইউজ না করে আমি হচ্ছে আই স্কোয়ার আর কেন ইউজ করলাম? হ্যাঁ, আপনি এখানে পি ইজ ইকুয়াল টু ভিআই ও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু আই বের করলাম একটু আগে, আর আমাদের সার্কিটে আর দেওয়া আছে, সেহেতু আমি হচ্ছে আর স্কোয়ার আরটা ইউজ করছি। আপনি যদি পি ইজ ইকুয়াল টু ভিআই ইউজ করেন কোনো সমস্যা নাই, অঙ্ক হবে। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সার্কিট, এতক্ষণ আমরা এরপর থেকে সার্কিট নেই, সবকিছু সার্কিট নিয়ে কথা হবে। তো সার্কিটের একটু ইন্ট্রোডাকশন দরকার। সার্কিট জিনিসটা আসলে কি? সার্কিটের সংজ্ঞা যদি আমরা দেই, এ সার্কিট ইজ দ্য পাথ দ্যাট অ্যান ইলেকট্রিক কারেন্ট ট্রাভেলস অন। পাথ মানে হচ্ছে একটা পথ বা রাস্তা। এই আচ্ছা, ইলেকট্রিক সার্কিট, আর এই সার্কিটে একটা পাথ যেখানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ট্রাভেলস অন, মানে এই ইলেকট্রিক কারেন্টটা যেখান দিয়ে যায় সেটাই হচ্ছে সার্কিট। তো সার্কিট শুধু পাথ হলেই যে হবে তা কিন্তু না, কিছু একটা কন্ডিশন আছে। তো কন্ডিশনটা হচ্ছে এ সার্কিট উইল হ্যাভ টু বি এ ক্লোজড পাথ। ক্লোজড পাথ মানে একটা জায়গা, একটা বিন্দু থেকে যদি শুরু হয় তাহলে ওই বিন্দুতে এসে শেষ হইতে হবে, ক্লোজড পাথ হইতে হবে। এই যে আমরা একটা ফিগার দেখি, যেমন ধরেন এখানে ধরেন এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, ধরে নিলাম আমাদের এই সার্কিটটা এই বিন্দু থেকে শুরু হয়েছে। লেজার পয়েন্ট দেখায়, ধরেন এই বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে শুরু হইলে এই বিন্দু থেকে শুরু হয়ে এদিকে যেতে 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 আবার কিন্তু এই বিন্দুতে এসে সার্কিটটা শেষ হয়েছে, তার মানে এটা একটা ক্লোজড পাথ, আর এটাকে আমরা সার্কিট বলতে পারবো, কোনো সমস্যা নাই। তো একটা বেসিক সার্কিট হওয়ার জন্য একটা বেসিক মানে মিনিমাম কম্পোনেন্টস থাকতে হয়। একটা একটা ভোল্টেজ সোর্স থাকতে হয়, সোর্স অফ ভোল্টেজ থাকতে হয়, একটা কন্ডাক্টিভ পাথ মানে এই যে তার, এই তারটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভ পাথ থাকতে হবে, আর একটা রেজিস্টর থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলেই আমরা মোটামুটি একটা সার্কিট বানাইতে পারবো। এই হচ্ছে আমাদের সার্কিট। তারপরে হচ্ছে একটা হচ্ছে ওপেন সার্কিট নিয়ে একটু কথা বলি। ওপেন সার্কিট এটা আমাদের সার্কিট অ্যানালাইসিসে কাজে লাগে। তো ওপেন সার্কিট আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক একটা বৈশিষ্ট্য দেখি। ওপেন সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে ওপেন সার্কিটে পোটেনশিয়াল বা ভোল্টেজ ডিফারেন্স থাকতে পারে কিন্তু কারেন্ট জিরো। আচ্ছা কিভাবে? আমরা একটা ফিগার দেখি, যেমন দেখেন এইখানে হচ্ছে একটা ফিগার আছে, যেমন এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি? তার মানে এই সার্কিটটা ক্লোজড না। দেখেন এখানে তার নাই, তার মানে এটা হচ্ছে ওপেন সার্কিট। তার নাই তার মানে এটা ওপেন সার্কিট। তো এইটাই হচ্ছে দেখেন এই সার্কিটে যদি আমরা হচ্ছে একটা মাল্টিমিটার লাগাই, এটা হচ্ছে এই যে যন্ত্রটা, এইটাও আমরা ল্যাবে কাজ করি এই যন্ত্রটাতে দিয়ে। আবারও বলতে হচ্ছে দুঃখজনক, আমাদের এই সেমিস্টারে ল্যাব হচ্ছে না। যদি হতো তাহলে আমরা এই অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেক রকম কাজ করতাম। তো এই যে এটা হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটার একটা নব আছে। এই যে আমি যদি একটু জুম করি, এই দেখেন একটা নব। এই নবটা দেখবেন আমরা যখন হচ্ছে রেজিস্ট্যান্স মাপবো তখন হচ্ছে এই যে ওহম ওহমের কাছে এই যে ওহম আইকন আছে, এই যে ওহম আইকনে এখানে রাখবো। ওহম আইকনে রাখার পর তো হচ্ছে
রাখার পর তাহলে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য রেডি। যখন রেজিস্ট্যান্স মাপবো তখন হচ্ছে ও এই যে ওহম রোধে রাখবো। কিন্তু যখন আমরা ভোল্টেজ মাপবো তখন দেখেন এই যে এখানে একটা ভোল্টেজ আছে, এইখানে একটা ভোল্টেজ আইকন আছে, তখন আমরা ভোল্টেজ মাপবো। তো হচ্ছে এখন এই সার্কিটে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এই সার্কিটে ভোল্টেজ ড্রপ আছে। যেমন আমরা সংজ্ঞা থেকে জানলাম যে ভোল্টেজ ড্রপ থাকতে পারবে কিন্তু কারেন্ট জিরো হবে। তো কারেন্ট জিরো হবে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ এইখান থেকে যদি কারেন্ট শুরু হয় তাহলে তো এইখানে এইখানে যখন আসবে কারেন্ট, এখানে তো আর পথ নাই, তাহলে তো আর কারেন্ট ফ্লো হবে না। তার মানে কারেন্ট আমাদের জিরো। তো কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ আছে। তো ভোল্টেজ ড্রপটা আমরা কিভাবে মাপবো? যদি এই যে মাল্টিমিটারের এই যে রেড কালারের যে স্টিকটা আছে এটা যদি আমরা এই যে R1 এ মাপি, R1 এ ধরি, সরি। আচ্ছা, এখন আমার প্রশ্ন আসতে পারে কি কিসের জন্য আমরা এই যে রেড কালারের স্টিকটা এইখানে ধরবো, কেন এখানে ধরবো না? তো এইখানে ধরতে হলে আমরা আরেকটু জুম করি, দেখবেন এইখানে যে একটা ব্যাটারি সোর্স আছে, এটা আমাদের ডিসি সোর্স। ডিসি সোর্সের এইটা একটা বার আর এইটা একটা বার। একটু খেয়াল করলে দেখবেন যে হচ্ছে যে বারটা বড় সেটা হচ্ছে আমার পজিটিভ, যে বারটা বড় সেটা হচ্ছে পজিটিভ, যে বারটা ছোট সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো হচ্ছে আমরা এই যে যেহেতু এটা পজিটিভ, সেহেতু এটা পজিটিভ, আর পজিটিভকে তো আমরা লাল রেড কালার দিয়েই ইন্ডিকেট করি, সেহেতু আমরা এই যে এই লাল রঙের স্টিকটা এখানে ধরবো আর ব্ল্যাক কালারের স্টিকটা এখানে ধরবো। যদি আর যদি আমরা মাপি তাহলে আমরা অনেকটা এরকম পাবো। আচ্ছা, এইখানে আমি হচ্ছে একটা সফটওয়্যার আছে মাল্টিসিম সফটওয়্যার, ওইটা দিয়ে সার্কিটটা সিমুলেশন করছি। তো আমরা যখন সফটওয়্যারটাতে এই যে সেম সার্কিটটা বসিয়ে, এটা হচ্ছে আমার সফটওয়্যারের মাল্টিমিটার দেখতে এরকমই দেখা যায়। তো আমরা মাল্টিমিটার এই যে একটা মাল্টিমিটারের পজিটিভ প্রান্তটা R1 এর সাথে কানেক্ট করছি আর নেগেটিভ প্রান্তটা R2 এর সাথে কানেক্ট করছি। কানেক্ট করার পরে যখন আমরা মাপছি ভোল্টেজ, তখন আমরা একটা ভোল্টেজ ড্রপ পাইছি। এই যে একটা মাল্টিমিটারের রিডিং পাইছি হচ্ছে 1.5 ভোল্ট। তার মানে এইখানে এই দুই প্রান্তে যদি মাল্টিমিটার ধরি তাহলে আমরা 1.5 ভোল্টের একটা ভোল্টেজ ড্রপ পাবো। তো আমরা একটা কনক্লুশনে আসি, ওপেন সার্কিটে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ পাবো কিন্তু কারেন্ট জিরো হবে। আচ্ছা, এই মাল্টিমিটারে আমরা কিসের জন্য 1.5 ভোল্ট পেলাম, কিসের জন্য? এখানে সোর্সে 1.5 ভোল্ট, আবার হচ্ছে আমরা এখানে ভোল্টেজ ড্রপও পেলাম 1.5 ভোল্ট, এটা আমরা জানবো। একটু কোশ্চেনটা মনে রাখেন, আমরা একটু পরে জানবো। তো আমরা পরের স্লাইডে আমরা শর্ট সার্কিট নিয়ে কথা বলবো। শর্ট সার্কিট আমরা আমাদের কাছে অনেক পরিচিত, কারণ আমরা যদি দেখি একটা দুর্ঘটনা, ইলেকট্রিক্যাল যদি দেখা যায় যে আগুন লাগে আমাদের বাসা বাড়িতে, প্রায় সময় আমরা শুনি শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগে। তো কিসের জন্য শর্ট সার্কিট হইলেই যে আগুন লাগে সেটা আমরা দেখবো। তো শর্ট সার্কিটের হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক যদি দেখি, শর্ট সার্কিটে ওপেন সার্কিটের ঠিক উল্টা ঘটনাটা ঘটে। এখানে কারেন্ট থাকতে পারে কিন্তু ভোল্টেজ ড্রপ থাকে না। ভোল্টেজ ড্রপ জিরো কিন্তু কারেন্ট থাকে। তো ভোল্টেজ ড্রপ জিরো, এইখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে ভোল্টেজ ড্রপ জিরো কিন্তু ভোল্টেজ কিন্তু জিরো না, ভোল্টেজ ড্রপটা জিরো। তো আমরা একটু সামনে আগালে বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের একটা সার্কিট একটা মাত্র রেজিস্ট্যান্স, একটা ডিসি সোর্স। তো এইটা সার্কিট। তো হচ্ছে দেখেন এইটা কিন্তু কোনোভাবেই শর্ট অবস্থায় নাই। কিন্তু আমি যদি এইভাবে দেখেন একটা সার্কিট আসবে, যদি এইভাবে একটা তার, এই যে R1 এর প্যারালালি একটা তার নেই, এই তারে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে এই তারে কোনো রেজিস্ট্যান্স নাই। তখন ব্যাপারটা কি হবে? তখন এই যে ভোল্টেজ সোর্স থেকে যখন ভোল্টেজ আসবে, ভোল্টেজ বা কারেন্ট আসবে, তখন ওই কারেন্টটা বা ভোল্টেজটা কিন্তু আর1 এর মধ্যে দিয়ে কখনোই যাবে না, কারণ ওরা সবসময় শর্টকাট পথ খুঁজবে, ওরা কোনো ঝামেলায় চাইবে না। এই দিক দিয়ে গেলে অনেক ঝামেলা পোহাইতে হবে, 2.2 ওহম মানের একটা রোধকে সামলাইতে হবে। কিন্তু যদি কারেন্টটা এই দিক দিয়ে চলে যায় তাহলে ওর কোনো সমস্যা হবে না। তো কারেন্ট অবশ্যই এই যে একদম ক্লিয়ার রাস্তা দিয়ে যাবে। যখন এই ক্লিয়ার রাস্তা দিয়ে যাবে, যখন ক্লিয়ার রাস্তা দিয়ে গেল, তখন কি আমার কোনো হচ্ছে ভোল্টেজ ড্রপ হইলো না কিন্তু। কারণ এই যে
এই তারে কিন্তু কোনো, আমরা ধরে নিচ্ছি এই তারে কোনো রেজিস্ট্যান্স নাই, যদিও এটা সম্ভব না। পৃথিবীর সকল এলিমেন্টেই বা কন্ডাক্টরেই কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকেই, কিন্তু আমরা ব্যাখ্যার জন্য ধরে নিচ্ছি যে এই তারে কোনো রেজিস্ট্যান্স নেই। যেহেতু হচ্ছে এই তারে কোনো রেজিস্ট্যান্স নেই, সেহেতু ভোল্টেজ কারেন্ট দুইটা এদিক দিয়ে চলে যাবে। যখন চলে যাবে তখন কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এখানে তো কোনো, আমরা ধরে নিচ্ছি কোনো ভোল্টেজ ড্রপই নাই। যেহেতু ভোল্টেজ ড্রপ হবে না, তখন সেহেতু এই তারের মধ্য দিয়ে হিউজ পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে। ভোল্টেজ ড্রপই হলো না, তাহলে হিউজ পরিমাণ ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে এই তারে অনেক হিট প্রডিউস হবে। এই হিট প্রডিউস হওয়ার ফলে একটা পর্যায়ে আগুন ধরে যাবে, আর এই আগুন ধরার জন্যই মূলত আমাদের বাসাবাড়িতে বিভিন্ন দুর্ঘটনাটা হয়ে থাকে। তো আশা করি আমরা ওপেন সার্কিট, শর্ট সার্কিট নিয়ে একটু আইডিয়া পাইছি। এখন আমরা সিরিজ কম্বিনেশন নিয়ে একটু কথা বলবো। সিরিজ কম্বিনেশন এটা হচ্ছে আমরা আমাদের সার্কিটে বিভিন্ন এলিমেন্টস কিভাবে কানেক্টেড থাকে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো হচ্ছে আমরা যদি একটু ডেফিনিশনে দাঁড় করাই তাহলে সরি, দুইটা এলিমেন্টস সিরিজে থাকবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি, অনলি ওয়ান পয়েন্ট কমন থাকে। দুইটা এলিমেন্টস সিরিজে থাকবে যদি ওই দুইটা এলিমেন্টস এর মধ্যে মাত্র একটা কমন পয়েন্ট থাকে। কিভাবে একটা কমন পয়েন্ট আমরা যদি দেখি, যেমন এই যে একটা সার্কিট, এই সার্কিটে অনেকগুলা, বেশ কয়েকটা দেখতেছি আমাদের কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট দেখি, এই যে কম্পোনেন্ট। তো এই যে যখন দেখেন এই যে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট, এই যে একটা সোর্স, এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে দেখেন এই যে একটা মাত্র কমন পয়েন্ট। তার মানে এই যে এই ভোল্টেজ সোর্স আর এই রেজিস্ট্যান্সটা সিরিজে আসছে। আবার চিন্তা করেন এই R1 আর R2, এই R1 আর R2 এর মধ্যে কিন্তু এই যে একটা কমন পয়েন্ট আছে। কমন পয়েন্ট মানে কি, এই পয়েন্টটা যদি এখানে একটা পয়েন্ট কল্পনা করি, এই পয়েন্টটা R1 এর সাথেও আছে, R2 এর সাথেও আছে, এটা হচ্ছে কমন পয়েন্ট। তো কমন পয়েন্ট কিন্তু একটা, সেই ক্ষেত্রে R1 R2 কমন পয়েন্ট আছে। আবার যদি R2 R3 এর মাঝে একটা কমন পয়েন্ট এখানে যদি চিন্তা করি, তাহলে R2 R3 এর কমন পয়েন্ট আছে। আবার R3 R4 এটার মাঝেও কিন্তু এইখানে একটা কমন পয়েন্ট কল্পনা করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা R3 R4 ও সিরিজে পাবো। আবার শেষমেশ যদি R4 আর ডিসি ভোল্টেজ সোর্স, তাহলে যদি আমরা একটা কমন পয়েন্ট চিন্তা করি, তাহলে এখানে যদি একটা কমন পয়েন্ট চিন্তা করি, সেহেতু একটাই কমন পয়েন্ট, সেহেতু এই যে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স এটাও সিরিজে আছে। তো হচ্ছে আমরা টোটাল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি। আচ্ছা, টোটাল রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? টোটাল রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে যদি কম্পোনেন্টস গুলা সিরিজে থাকে, তাহলে অ্যালজাব্রিক সাম হবে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্ট হবে, আর টোটাল হবে এই যে R1 এর ভ্যালু প্লাস R2 এর ভ্যালু প্লাস R3 এর ভ্যালু R4 এর ভ্যালু, এইভাবে যতগুলা থাকবে প্লাস ডট 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 এই যে RN দিছি, কারণ হচ্ছে R4 এর পরেও যদি আরো থাকতো R5 R6 R7 এগুলো থাকতো, তাহলে আমরা ওইগুলো যোগ করতাম। তো টোটাল রেজিস্ট্যান্স দিয়ে আসলে কি বোঝায়? এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু একই, কারণ আমরা হচ্ছে এই যে এই চারটা রেজিস্ট্যান্টের বদলে একটা রেজিস্ট্যান্ট ইউজ করছি, কিন্তু রেজিস্ট্যান্টের মানটা কিন্তু আর সেম নাই। চারটার বদলে একটা রেজিস্ট্যান্ট ইউজ করছি, কিন্তু এই রেজিস্ট্যান্টের ভ্যালু কিন্তু 10। তার মানে হচ্ছে এই যে সবগুলা যে যোগ করছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10, এই এই একটা রেজিস্ট্যান্টে হচ্ছে এই সবগুলাকে রিপ্রেজেন্ট করতেছে। এইটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট। এই যে এই সবগুলো রেজিস্ট্যান্টকে যে আমরা একটা রেজিস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এইটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এই সার্কিটটা হচ্ছে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে এই সার্কিটটাও যা, এই সার্কিটটাও তাই, ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে সেম। এই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এই যে এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট, যে ফর এ সিরিজ সিঙ্গেল লুপ পাসিং কারেন্ট উইল বি সেম ফর অল দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। এইখানে কি বলতেছি, যে একটা সিরিজ সার্কিটের মধ্যে এই কম্পোনেন্টস এর মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই কম্পোনেন্টস এর মধ্যেও সেই একই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই কম্পোনেন্টস এর মধ্যেও সেই একই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই কম্পোনেন্টস মধ্যেও সেই একই পরিমাণ। তার মানে I1 is equal to I2 is equal to I3 is equal to I4,
এই সবগুলা সেম হবে, কিন্তু কি শর্ত কি হচ্ছে, কম্পোনেন্টস গুলা সিরিজে কানেক্টেড থাকতে হবে। সিরিজে কানেক্টেড থাকলে পারে কম্পোনেন্টস এর গুলার মধ্যে দিয়ে সমান কারেন্ট পাস হবে। আর আর চেঞ্জ হবে কি, ভোল্টেজ চেঞ্জ হবে আর কারেন্টটা আমাদের আনচেঞ্জ থাকবে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো অবশ্যই। তোমরা প্যারালাল কম্বিনেশন নিয়ে একটু কথা বলি। প্যারালাল কম্বিনেশন একটু ট্রিকি। প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন আমরা যখন সার্কিটে কাজ করব তখন একটু চিহ্নিত করা একটু আমাদেরকে হচ্ছে একটু টাফ হয় অনেক সময়, কিন্তু আমরা যদি একটু সময় নিয়ে করি তাহলে অবশ্যই ভুল হওয়ার কথা না। তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখি। তো দুইটা এলিমেন্টস প্যারালালে থাকবে, দুইটা এলিমেন্টস প্যারালালে থাকবে যদি তাদের মধ্যে দুইটা পয়েন্টস কমন থাকে। আগের বার আমি কি দেখলাম যে সিরিজ কম্বিনেশনে শুধুমাত্র একটা পয়েন্টস কমন ছিল, আর প্যারালালের ক্ষেত্রে দুইটা পয়েন্টস কমনে থাকবে। তো হচ্ছে এই যদি একটা সার্কিট দেখি তাহলে দেখবেন যে হচ্ছে এই যে R1 R2 R3, তো আমরা এই যে সংজ্ঞা অনুযায়ী এর মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকবে। তো দেখেন হচ্ছে এই যে দেখেন R1 R2 যদি দেখি, R1 আর R2 দুইটা কমন পয়েন্ট আছে। এই যে এইখানে যদি একটা কমন পয়েন্ট চিন্তা করি তাহলে এইখানে একটা কমন পয়েন্ট আর এইখানে একটা কমন পয়েন্ট। এই যে R1 আর R2 এখানে একটা কমন পয়েন্ট, এইখানে একটা কমন পয়েন্ট, তাহলে আমাদের কমন পয়েন্ট হচ্ছে দুইটা। আবার যদি R2 আর R3 চিন্তা করি তাহলে এইখানে আমরা একটা কমন পয়েন্ট চিন্তা করতে পারি, এখানে একটা কমন পয়েন্ট চিন্তা করতে পারি, তাহলে দুইটা কমন পয়েন্ট R2 আর R3 ও প্যারালালি আছে, আবার R3 আর R4 ও প্যারালালি আছে, কারণ এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই দুটো কমন পয়েন্ট আছে। তো হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স হবে আমাদের এই যে আর টোটাল একটু ডিফারেন্স আছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 ইকুয়াল টু ডট 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 প্লাস 1/Rn। এই যে এইখানে কিন্তু একটা টু দি পাওয়ার -1 আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা সূত্র লেখার সময় আমরা অনেকেই মিস করে ফেলি, কিন্তু এটা মিস করলে কিন্তু আমাদের ক্যালকুলেশন ভুল হবে, তো আমরা এটা মনে রাখবো। তো হচ্ছে আমরা এটা মানে এইটা যে আমাদের হচ্ছে যখন টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব তখন এই সূত্রে R1 R2 এর ভ্যালু, R2 R3 এর R4 এর ভ্যালু ইনপুট দিয়ে আমরা R টোটালটা পাবো। তো পাশে দেখেন আরেকটা ইকুয়েশন আছে। তো হচ্ছে এই ইকুয়েশনটা কখন হবে, তখন যখন হচ্ছে আমাদের কখন হবে, যেমন হচ্ছে যদি যদি ধরেন হচ্ছে R1 R2 R3 R4 এই রেজিস্ট্যান্সের যদি অ্যামাউন্ট সেম হয়, যেমন ধরেন R1 1 ওহম, R2 যদি 1 ওহম হয়, R3 ও যদি 1 ওহম হয়, R4 ও যদি 1 ওহম হয়, তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই সূত্রটা কি বলতেছে যে যদি হচ্ছে শর্টকাট যে হচ্ছে এই যে আর ভ্যালু অফ রেজিস্ট্যান্স, তার মানে যখন আমরা সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হবে তখন আমরা শুধু একটা রেজিস্ট্যান্সের ভ্যালু নিব আর ডিভাইডেড করব হচ্ছে আমার এখানে কতগুলা রেজিস্ট্যান্স আছে। যেহেতু আমাদের এখানে 4টা রেজিস্ট্যান্স আছে, সেহেতু আমরা যদি আমাদের এই রেজিস্ট্যান্সের গুলার ভ্যালু সেম হইতো, ধরা যাক এই রেজিস্ট্যান্সের সবগুলার ভ্যালু 2, তাহলে আমরা উপরে 2 দিতাম আর নিচে দিতাম 4, তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যেতাম। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা দেখে ফেলি। এই যে আমরা যদি ক্যালকুলেট করতাম, যদি হচ্ছে এই যে এই সূত্র থেকে যদি ক্যালকুলেট করে আমি হচ্ছে এই যে আর টোটালটা পাইছি, ভি আমাদের এখানে ছিল। তো হচ্ছে এই 4টা রেজিস্ট্যান্স থাকা যেই কথা, এই যে 4টা রেজিস্ট্যান্সের বদলে এইটা এই যে 0.48 ওহম মানের একটা রেজিস্ট্যান্স থাকা একই কথা। এই জন্যই হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন। তো এই প্যারালাল কম্বিনেশন, আচ্ছা আরেকটা কথা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে যেটা হচ্ছে আগের স্লাইডেও ছিল, প্যারালাল কম্বিনেশনে সবসময় হচ্ছে ভোল্টেজটা চেঞ্জ হয় না, ভোল্টেজটা সবসময় সেম থাকে। তার মানে হচ্ছে R1 রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপ হয়, R2 রেজিস্ট্যান্সেও সে একই পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে, R3 রেজিস্ট্যান্সে একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, R4 এও
একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। এটাই বলছে যে প্যারালাল সিঙ্গেল লুপ ভোল্টেজ ড্রপ উইল বি সেম ফর অল দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। সবগুলা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এর জন্য হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের কারেন্ট সেম থাকবে, প্রত্যেকটা কম্পোনেন্টস এর মধ্যে কারেন্ট সেম থাকবে, আর প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ ড্রপ সেম থাকবে। এই হচ্ছে এই দুইটা কথা একটু খুব সহজে মনে রাখতে পারবো আমরা, আশা করি। তো এখন আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। তো হচ্ছে আমরা কোশ্চেনটা আগে দেখি। তো ডিটারমাইন দ্য ভ্যালু অফ পাসিং কারেন্ট, ভোল্টেজ ড্রপ and power consumption across each element for the given circuit. Also check your result. হচ্ছে আমাদের এই হচ্ছে সার্কিট। এই সার্কিট থেকে আমাদের কি বলতে বের করতে বলছে? পাসিং কারেন্ট, তারপরে ভোল্টেজ ড্রপ, পাওয়ার কনজাম্পশন অ্যাক্রস ইচ এলিমেন্ট। তার মানে R1 এ কত কারেন্ট যাচ্ছে, R2 তে কত কারেন্ট যাচ্ছে, R3 তে কত কারেন্ট যাচ্ছে, আবার R1 এ কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, R2 তে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, R3 তে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, আবার R1 R2 R3 তে কত পাওয়ার কনজাম্পশন হচ্ছে। এই সবগুলা তিনটা করে বের করতে হবে। তো একটু ম্যাথটা একটু লেন্থি আর কি, তো আমরা একটু বের করি, কিন্তু খুব সহজ। তো আমরা প্রথমে টোটাল রেজিস্ট্যান্সটা বের করি। যেহেতু আমাদের সার্কিটটা সিরিজ সার্কিট, দেখেন এই যে R1 R2 R3 সিরিজে কানেক্টেড আছে, তো আমাদের এটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি হবে? R1 প্লাস R2 প্লাস R3। তো এই যে R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু, R3 এর ভ্যালু যোগ করলে তো আমরা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো। ঠিক এই কাজটা এই যে 2 প্লাস 1 প্লাস 5 8 ওহম। তো আমরা যখন আর টোটাল পেলাম, তারপরে আমরা বের করব হচ্ছে কারেন্ট। এই পুরা সার্কিটের মধ্যে দিয়ে যত কারেন্ট বের হচ্ছে, আমরা কিন্তু এখন বের করতেছি না যে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট বের হচ্ছে, কত কারেন্ট যাচ্ছে। আমরা বের করব যে এই সার্কিটের ওভারঅল কারেন্ট। এই ওভারঅল কারেন্টটা বের করবো আমরা কি দিয়ে? ওহমের সূত্র দিয়ে। ওহমের সূত্র কি বলা ছিল? I is equal to V by R। তো V কত ছিল আমার? 20 ভোল্ট। আর হচ্ছে রেজিস্ট্যান্স, আমরা টোটাল রেজিস্ট্যান্স কত পাইছি? 8 ওহম, 2.5 অ্যাম্পিয়ার। তো 20 ভোল্ট বাই 8 ওহম ইজ ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট পেলাম। এই এখন আমরা হচ্ছে বের করব হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ফার্স্ট এলিমেন্ট। ধরে নেই আমরা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে আমার R1। তো R1 এর জন্য হচ্ছে ভোল্টেজ ড্রপ কি হবে? V1 ইজ ইকুয়াল টু I ইনটু R1। এখন হচ্ছে এখন আমরা এখানে I1 লিখলাম না কিসের জন্য? কারণ এই আইটা এই সবার জন্য সেম থাকবে, কারণ এটা সিরিজ সার্কিট। একটু আগে যেটা বলছি যে আইটা এই সার্কিটে সেম থাকবে, সিরিজ সার্কিটে আই আনচেঞ্জ থাকবে। তো এই যে তাহলে আই ইনটু R1, তাহলে হচ্ছে আমরা তাহলে V1 ইজ ইকুয়াল টু I ইনটু R1। তো এই যে 2.5 ইনটু 2 5 ভোল্ট, এইটা হচ্ছে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে? I ইনটু R2। এই যে আই তো আনচেঞ্জ, আমাদের চেঞ্জ হবে কি? R2। এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে। R2 এর ভ্যালু কত? 1 ওহম। তাহলে 2.5 ইনটু 1 2.55 ভোল্ট। তাহলে এই যে শেষ যে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? V3 is equal to I into R3 is equal to 2.5 অ্যাম্পিয়ার ইনটু 5 ওহম। তাহলে কত হলো? 12.5 ভোল্ট। এই হচ্ছে আমার ভোল্টেজ ড্রপটা পেলাম আমরা তিনটা এলিমেন্টস এর অ্যাক্রসে। আমাদের ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। এই যে ভোল্টেজ ড্রপটা আমরা বের করে ফেললাম যে V1 V2 V3। এখন আমাদের পাওয়ার কনজাম্পশন বের করব আমরা। পাওয়ার কনজাম্পশন অ্যাক্রস ইচ এলিমেন্ট। তো হচ্ছে প্রথম এলিমেন্টস এর অ্যাক্রসে পাওয়ার আচ্ছা, এখানে আবার বলছে সরি, এই যে রেজাল্ট চেক করতে বলছিল যে হচ্ছে আমাদের হচ্ছে চেক ইউর রেজাল্ট। তো হচ্ছে আমাদের রেজাল্ট চেক করার জন্য আমরা কি পাইলাম? যে V1 V2 V3। তো V1 V2 V3 যদি আমরা যোগ করি 5 প্লাস 2.5 প্লাস 12.5, তো এটা যোগ করলে পারে 12 ভোল্ট। এই 12 ভোল্ট কিন্তু এই যে আমাদের ভোল্টেজ সোর্স যা দেওয়া ছিল, এই যে 12 ভোল্ট, তো তাই পাইছি আমরা। তার মানে হচ্ছে আমাদের রেজাল্টটা কারেক্ট। এই যে আমাদের তাহলে রেজাল্টটা চেকড করা হয়েছে। এখন আমরা পাওয়ার কনজাম্পশন মেজার করব। তো পাওয়ার কনজাম্পশন মেজার করার জন্য একটু রিকল করি আমরা কি জানি? পাওয়ার P ইজ ইকুয়াল টু VI। তো হচ্ছে আমাদের সার্কিটে পি কত, সরি ভি কত? 20 ভোল্ট। আর আই কত? 2.5
অ্যাম্পিয়ার, তাহলে আমাদের 50 ওয়াট। তাহলে এটা হচ্ছে আমার টোটাল সার্কিটের পাওয়ার কনজাম্পশন। এটা হচ্ছে আমাদের টোটাল সার্কিটের পাওয়ার কনজাম্পশন। যেমন ভাবে আমরা টোটাল সার্কিটের কারেন্ট ফ্লো ডিটারমাইন করছিলাম, ঠিক একইভাবে আমরা শুরুতেই হচ্ছে টোটাল সার্কিটের পাওয়ার কনজাম্পশনটা ডিটারমাইন করে নিলাম। তো এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে ডিটারমাইন করব যে এই প্রথম এলিমেন্টের সাথে পাওয়ার কনজাম্পশন কত। প্রথম এলিমেন্টের সাপেক্ষে পাওয়ার কনজাম্পশন হচ্ছে আমার ওই যে একটা সূত্র জানি আমরা, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তো হচ্ছে প্রথম কম্পোনেন্টস এর সাপেক্ষে পাওয়ার কনজাম্পশন হচ্ছে আই স্কোয়ার আর ওয়ান। তাহলে আই স্কোয়ার আমরা কি জানি, আই স্কোয়ার হচ্ছে 2.5, 2.5 এর স্কোয়ার হচ্ছে 6.25, আর ওয়ান এর ভ্যালু 2। তাহলে হচ্ছে আমরা প্রথম এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার কনজাম্পশন হচ্ছে 12.5। তারপরে পাওয়ার কনজাম্পশন এট সেকেন্ড এলিমেন্ট হচ্ছে P2 ইজ ইকুয়াল টু আই আই স্কোয়ার আর টু। আই স্কোয়ার আমাদের সেম 6.25, আর টু এর ভ্যালু 1 ওহম। তাহলে আমাদের আর টু এর অ্যাক্রসে হচ্ছে পাওয়ার কনজাম্পশন 6.25 ওয়াট, আর হচ্ছে পাওয়ার কনজাম্পশন এর থার্ড এলিমেন্ট P3 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ভ্যালু তো সেমই থাকবে, 6.25 ইন্টু 5, 31.25। আচ্ছা, তাহলে এখন আমাদের রেজাল্টটা চেক করতে হবে। তা চেক কিভাবে করবো আমরা, এই যে P1 প্লাস P2 প্লাস P3 আমরা যোগ করি দেখি। এই যে একটু দেখতে, এই যে দেখেন, এই যে PT is equal to P1 plus P2 plus P3, তাহলে আমরা যদি তিনটা যোগ করি 12.5 plus 6.25 plus 31.25 is equal to 50 ওয়াট। তাহলে আমরা শুরুতেই কি পাইছিলাম, 50 ওয়াট পাইছিলাম, আবার এই যে যোগ করে আমরা 50 ওয়াটই পাইলাম। তাহলে আমাদের রেজাল্ট চেকড। তাহলে আমরা এইভাবেই হচ্ছে এই যে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার কনজাম্পশন ডিটারমাইন করতে পারবো। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা আরেকটা ম্যাথ দেখব। তো ম্যাথটার কোশ্চেনটা দেখি আমরা। কোশ্চেনে বলতেছে যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাসিং থ্রু দ্য R1 রেজিস্টর। 4 ampere current is passing through the R1 resistor and total resistance is 4 ohm. Determine the value of R3 voltage source and total current for the given circuit. আসলে আমরা প্রশ্ন পড়ার চাইতে আগে সার্কিটটাই আমরা দেখে নিই। এই যে আমাদের সার্কিট, তো আমাদের হচ্ছে দেখেন এই সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে, কিন্তু এই ভোল্টেজ সোর্সের ভ্যালু দেওয়া নাই। কিন্তু ভোল্টেজ সোর্সের ভ্যালু না দিলেও আমাদের কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে এই সার্কিটের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সরি, সার্কিটের মধ্যে দিয়ে না, এই যে R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। 4 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাসিং থ্রু দ্য R1 রেজিস্টর। এই R1 এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4। দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, আমাদের এখানে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে কিন্তু R3 এর ভ্যালু কিন্তু দেওয়া নাই। টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে কিন্তু R3 এর ভ্যালু দেওয়া নাই। তো আমাদের কি বলছে, R3 এর ভ্যালু ডিটারমাইন করতে বলছে, আর হচ্ছে ভোল্টেজ সোর্স এর ভ্যালু ডিটারমাইন করতে বলছে, আর টোটাল কারেন্ট ডিটারমাইন করতে বলছে। আমাদের শুধু দেওয়া আছে R1 এর অ্যাক্রসে, R1 এর থ্রুতে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, পুরা সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কিন্তু দেওয়া নাই, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা সলিউশনের দিকে আগাই। তো সলিউশনে প্রথমে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করব। তো আমরা এটা হচ্ছে প্যারালাল সার্কিট, দেখি বোঝা যাচ্ছে যে দুইটা কমন পয়েন্ট আছে। এই যে এই একটা কমন পয়েন্ট, এই যে R1 আর R2 এর মধ্যে এই একটা কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্ট, এই একটা, আবার R2 আর R3 এর মধ্যে এই একটা কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্ট, তার মানে এটা প্যারালালি কানেক্টেড। তো হচ্ছে আমরা প্যারালালি কানেক্টেড কম্বিনেশনের ক্ষেত্রে আমরা টোটাল রেজিস্ট্যান্স এই সূত্র দিয়ে ডিটারমাইন করি। তো হচ্ছে এই যে এই সূত্র। তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি তো একটু আগে দেখাইলেন যে হচ্ছে এই যে হোল টু দি পাওয়ার -1 ছিল, এখানে নাই কেন? এখন এখানে হোল টু দি পাওয়ার -1 না দিয়ে
আমি যে 1/RT লিখছি, 1/RT যদি আমি না লিখি শুধু RT লিখতাম এখানে, তাহলে আমার হোল টু দি পাওয়ার -1 দেওয়া লাগতো। তো ওই সূত্র আর এই সূত্র একই, একটু খেয়াল রাখবো আমরা, যদি 1/RT দেই তাহলে হোল টু দি পাওয়ার -1 দিব না, আর যদি 1/RT না লিখি তাহলে হোল টু দি পাওয়ার -1 অবশ্যই অবশ্যই দিতে হবে। তো আমরা পরের ধাপে যাই। তো আমাদের এই যে সার্কিটে বলে দেওয়া আছে যে টোটাল টোটাল রেজিস্ট্যান্স 4 ওহম, টোটাল রেজিস্ট্যান্স 4 ওহম। তো আমাদের ওই যে ফর্মুলায় আমরা এখন ভ্যালু গুলো বসাবো। টোটাল রেজিস্ট্যান্স 4, R1 এর ভ্যালু, R1 এর ভ্যালু 10, R2 এর ভ্যালু 20, R3 এর ভ্যালু তো আমরা জানি না, R3 এর ভ্যালু আমাদের মেজার করতে বলা হয়েছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ R3। তাহলে হচ্ছে এই যে, তাহলে আমরা হচ্ছে R3 কে একপাশে রেখে বাকি সবগুলাকে আমরা হচ্ছে পক্ষান্তর করলাম এখানে। 1/4 -1/20, আচ্ছা সরি, এখানে 1/2 হবে না, তো 1/10 হবে। R1 এর ভ্যালু 10, এখানে হচ্ছে 1/10 হবে। 1/4 -1/10, এই যে R1 এর ভ্যালু 1/10 -1/20। তাহলে এরপর থেকে যদি আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করি, R3 এর ভ্যালু আমরা পেয়ে যাব 1/R3 = 1/10। তাহলে R3 এর ভ্যালু কত হবে? R3 এর ভ্যালু অবশ্যই আমরা 10 ওহম পাবো। তাহলে আমরা একটা পার্ট করে ফেললাম। R3 এর আমাদের কত ওহম সেটা বের করতে বলছিল, যে আমরা R3 বের করে ফেললাম। তাহলে একটা পার্ট শেষ। আমাদের এখন সেকেন্ড পার্টটা হচ্ছে, সেকেন্ড পার্ট আমাদের বলছে যে টোটাল কারেন্ট বের করতে বলছে। তো এখন হচ্ছে আমরা V আমাদের কি দেওয়া আছে, যে হচ্ছে I1 × R1, এটা তো আমাদের সূত্র, ওহমস ল। এখন আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে হচ্ছে R1 এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে থ্রু R1 রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই যে সূত্রটায় 4 অ্যাম্পিয়ার I1 এর ভ্যালু আর হচ্ছে 10 ওহম, এই যে R1 এর ভ্যালু 10 ওহম, 40 ভোল্ট। এখন এই এই যে যে আমরা 40 ভোল্টটাই পাইলাম, এই 40 ভোল্টটাই R1 এর ক্ষেত্রেও ভোল্টেজ ড্রপ হবে, R2 এর ক্ষেত্রেও ভোল্টেজ ড্রপ হবে, R3 এর ক্ষেত্রেও ভোল্টেজ ড্রপ হবে। কেন? এইটা তো প্যারালাল সার্কিট। একটু আগে কি বলছি, প্যারালাল সার্কিটে ভোল্টেজ ড্রপ সেম। তো R1 এর ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপ হবে, R2 তো এটার প্যারালাল। এইখানে যদি 40 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়, R2 তেও 40 ভোল্টই ভোল্টেজ ড্রপ হবে। আবার R2 এর সাথে R3 ও প্যারালাল, R3 তেও 40 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে। তো আমাদের তো হচ্ছে এইখানে আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু সেই জন্য হচ্ছে 40 ভোল্টই হবে। তো এই হচ্ছে ছিল আমাদের ম্যাথটা। তো হচ্ছে এখন আমাদের আরেকটা পার্ট হচ্ছে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট এখন আমাদের কিন্তু এখন হচ্ছে আমরা কি জানি যে প্যারালাল সার্কিটে হচ্ছে কারেন্ট চেঞ্জ হয়। তো আমাদের হচ্ছে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থ্রুতে কারেন্ট ফ্লো বের করতে হবে। তারপরে বের করে আমরা হচ্ছে যদি যোগ দিয়ে দেই তাহলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাব। তাহলে আমরা I1 কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। R1 এর থ্রুতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা 4 অ্যাম্পিয়ার দেওয়া আছে। কিন্তু এই দুটার ক্ষেত্রে দেওয়া নাই। এই দুটার ক্ষেত্রে আমরা বের করব। তাহলে এই দুটার ক্ষেত্রে তাহলে কি হবে? I সরি সরি I2 হবে V/R2। এই যে V তো আমাদের ফিক্সড, কারণ ভোল্টেজ তো আমাদের চেঞ্জ হবে না। V 40 ভোল্ট 40 ভোল্টই থাকবে। R2 এর ভ্যালু 20 ওহম, তাহলে কি হবে 2 অ্যাম্পিয়ার। তার মানে আমরা কি পেলাম, R2 এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তারপরে এখন I3 কি হবে? তাহলে I3 হবে V/R3। 40 ভোল্ট তো সেম, প্যারালাল সার্কিট, ভোল্টেজ ড্রপ আনচেঞ্জড। R3 এর ভ্যালু আমরা এই যে ক্যালকুলেট করছি R3 এর ভ্যালু এখানে নিয়ে গেছি। R3 এর ভ্যালু 10 ওহম, তাহলে এটা হবে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই সার্কিট টোটাল কারেন্ট কত হবে? I1 প্লাস I2 প্লাস I3। এই যে টোটাল কারেন্ট হবে IT I1 প্লাস I2 প্লাস I3, 4 প্লাস 2 প্লাস 4 10 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের কোয়েরি ছিল এই কোশ্চেনটার জন্য। তাহলে আমরা এই যে একটু সামারি করি। প্রথমে আমরা টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা থেকে R3 টা বের করলাম। এই R3 টা রেখে দিয়ে পরে আমরা হচ্ছে শুধুমাত্র এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করলাম, কারণ ভোল্টেজ ড্রপ তিনটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই সেম। সেই ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করলে পারে হয়ে যাচ্ছে। আর এই যেটা ভোল্টেজ ড্রপ বের হবে সেটাই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু, এই হচ্ছে ভোল্টেজ ড্রপ।
তো হচ্ছে টোটাল কারেন্ট বের করার সময় আমরা I1 আমাদের কোশ্চেনে দেওয়া আছে, I2 আর I3 আমাদের বের করে নিতে হয়েছে। তো আমরা I1 I2 I3 এর ভ্যালু যোগ করে I2 পেয়েছি। তো এই হচ্ছে আমাদের ম্যাথটা ছিল। তো এখন আমরা সামনে প্রসিড করি। তো আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। তো আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, তো হচ্ছে এটা হচ্ছে এই ম্যাথটা সার্কিট দেখে অনেক ভয় লাগলেও এই ম্যাথটা কিন্তু অতটা বড় না। তো আমরা একটু দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। আচ্ছা, এই সার্কিট থেকে আমরা কি দেখতেছি একটু জুম করি। হ্যাঁ, একটু জুম করে দেখি। এই যে দেখেন হচ্ছে এই সার্কিটে কিন্তু সিরিজ প্যারালাল কম্বিনেশন আকারে আছে, সবগুলা সিরিজে নাই বা সবগুলা প্যারালালি নাই। এখানে আমাদের একটু মাথা খাটাইতে হবে। তো দেখেন হচ্ছে এই যে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে R8 আর এই R9 এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু আমাদের সিরিজে আছে। কারণ কি, এই যে একটা কমন পয়েন্ট এই কমন পয়েন্টটা এই R8 এর সাথেও আছে, R9 এর সাথেও আছে। তার মানে R8 আর R9 সিরিজে আছে। তো আমরা এই ছোট দুইটা দিয়েই শুরু করব আর কি, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো হচ্ছে আমরা জুম আউট করি। তো হচ্ছে আমরা তো R8 আর R9 যদি কাজ করি তাহলে হচ্ছে এই যে এই সার্কিটটা একটু দেখি। এই যে আবার একটু জুম করি। এই সার্কিট আমরা কি করলাম দেখেন, এই যে R8 আর R9 যেহেতু সিরিজে ছিল, সেহেতু আমরা এই দুইটাকে ডিরেক্টলি যোগ করে দিছি। R8 প্লাস R9, 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10। R89 আমরা এই নতুন রেজিস্ট্যান্সের নাম দিলাম R89, তাহলে 10 ওহম। আচ্ছা, এই রেজিস্ট্যান্সকে আমরা আপাতত রেখে দিলাম। আমরা হচ্ছে অন্য রেজিস্ট্যান্স দিকে একটু তাকাই। একটু যদি খেয়াল করি দেখবেন যে হচ্ছে এই যে R5 আর R6। আচ্ছা সরি, আচ্ছা আচ্ছা, একটু দেখি হচ্ছে আমরা এই সার্কিটে শুধু R8 আর R9 নিয়ে কাজ করি নাই, R6 আর R7 নিয়েও কাজ করছি। দেখেন R8 আর R9 তো হচ্ছে সিরিজে আছে, R89 আমরা যোগ করে দিছি, 6 প্লাস 4 10। আবার এই যে R6 আর R7 এই দুটো কিন্তু সিরিজেই আছে। এই যে মাঝখানে একটা শুধু কমন পয়েন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা যোগ করে দিছি। যেমন হচ্ছে R6 R7 যোগ করে দিলে পারে 6 প্লাস 2 হচ্ছে 8। দেখেন হচ্ছে আমরা এখানে কি করছি, R6 7 8 লিখছি। তো হচ্ছে আমরা R8 9 কে রেখে দিয়ে R6 7 আর হচ্ছে R5 আর R4 এর দিকে যদি তাকাই, এরা কিন্তু আবার প্যারালালি আছে। যেমন ধরেন হচ্ছে এদের সাথে দেখেন এই যে কমন পয়েন্ট আছে, মিনিমাম কমন পয়েন্ট দুইটা। আবার দেখেন হচ্ছে R5 আর R6 কিভাবে প্যারালালি আছে, এখানে একটা কমন পয়েন্ট, আবার এখানে একটা কমন পয়েন্ট। তার মানে R5 আর R6 7 হচ্ছে প্যারালালি আছে। আবার R4 আর R5 আবার প্যারালালি আছে, কারণ এখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট। তো হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই। যেমন এই যে এই সার্কিটটা দেখেন, আমার আবার একটু জুম করি। এই যে জুম করে দেখতেছি যে হচ্ছে আমরা এইখানে হচ্ছে R5 আর R6 7 কে আমরা এক করে ফেলছি। তো R5 আর R6 7 দেখেন দুইটার ভ্যালুই কিন্তু 8 8। আমরা একটা সূত্র শিখছিলাম, যদি দুইটা রেজিস্ট্যান্স বা কয়েকটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকে আর ওই রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়, তাহলে আমরা ওই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করি। ওই রেজিস্ট্যান্সের মান নেই, ওই রেজিস্ট্যান্সের একটা মান নেই, আর ওই রেজিস্ট্যান্স কয়টা আছে ওইখানে ওই সংখ্যা দিয়ে ভাগ করি। এখানে আমরা কি উঠছে, এখানে দেখেন আমাদের দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্সই 8 ওহম 8 ওহম করে আছে। তাহলে আমরা কি করব, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা 8 একটা ভ্যালু নেব, আর এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, তার মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে আমার এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার 4 হবে। আশা করি বুঝতে পারছি। 8 ডিভাইডেড বাই 2, 8 কিসের জন্য নিচ্ছি, কারণ আমার দুইটাই 8 করে, সেহেতু আমরা শুধু ভ্যালুটা নিব আর ভাগ করব হচ্ছে কয়টা রেজিস্ট্যান্স আছে সেইটা দিয়ে। তো হচ্ছে 8/2 4, আমাদের 4। এখন এই সার্কিটটা যদি দেখি, R4 আর R5 6 7 এই দুইটা কিন্তু প্যারালালি আছে। এই যে একটা কমন পয়েন্ট চিন্তা করি, এই কমন পয়েন্ট চিন্তা করলাম, আর এখানে একটা কমন পয়েন্ট চিন্তা করলাম। এই কমন পয়েন্ট চিন্তা করলে কিন্তু এই দুইটা প্যারালালি থাকে।
তাহলে 4 4 যদি প্যারালালি থাকে, আমরা একটু আগে কি করছি, শর্টকাট টেকনিক ফলো করছি। এখন আমরা কি করব, এই যে 4/2, তাহলে 4/2 করলে আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স পাবো 2। আমরা একটু দেখবো, আমরা আরেকটা স্লাইড, একটা ফিগার দেখে, এই যে আমরা আবার একটু জুম করি, এই যে দেখেন, এই যে 4 4 দুইটা রেজিস্ট্যান্স ছিল, 4 4 দুইটা রেজিস্ট্যান্সকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 পাইছি, 4/2 2। তাহলে দেখবেন হচ্ছে এখানে R4 5 6 7 আমরা 2 পাইলাম। এখন হচ্ছে R3 আর এই রেজিস্ট্যান্সটা দেখেন সিরিজে আছে, কারণ এখানে কিন্তু কমন পয়েন্ট কিন্তু একটা। এখানে যদি একটা পয়েন্ট কল্পনা করি, তাহলে এই পয়েন্টটা R3 এর সাথেও আছে, এই পয়েন্টটা R4 5 6 এর সাথেও আছে। তাহলে আমরা R3 আর R4 5 6 7 হচ্ছে সিরিজে পাইছি। এখন এই সিরিজে আছে, তাহলে R3 আর R4 5 6 7 তো আমরা যোগ করে দিতে পারি। তাহলে আমরা যোগ করলে কি পাবো, যোগ করলে পাবো আমরা 10 ওহম। তাহলে আমরা পরের ধাপে দেখি, এই দেখেন, আমরা আবার একটু জুম করে দেখি, এই যে আর 8 ওহম আর 2 ওহম সিরিজ আছে 10 ওহম। তাহলে এই যে 10 ওহমটা, তাহলে 10 ওহম আবার এই 10 ওহমের সাথে কিভাবে আছে, প্যারালালে আছে। কারণ কি, এখানে একটা পয়েন্ট চিন্তা করলে পারে, এখানে একটা পয়েন্ট চিন্তা করলে পারে, প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে এই দুইটা কিন্তু আবার 10 ওহম করে। তাহলে 10 ওহম 10 ওহম, তাহলে আবার এই দুইটাকে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তাহলে কি হবে, 10/2। এই যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু নিব, আর দুইটা রেজিস্ট্যান্স আছে সেহেতু 2 দিয়ে ভাগ করব, 10/2 5। তাহলে দেখেন, আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক এই যে এই কাজটাই করছি। এই দেখেন, এই দেখেন, এই যে এই 10 10 10 হয়ে গেছে 5। এখন এই সার্কিটটা যদি খেয়াল করেন, দেখেন 5 আর 5 কিভাবে আছে, সিরিজে আছে। এই একটা কমন পয়েন্ট, এই কমন পয়েন্ট এটার সাথেও আছে, এটার সাথেও আছে। R2 আর R3 4 5 6 7 8 9 সিরিজে আছে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো, 5 + 5 10 পাবো। আবার জুম করে দেখাই, এই দেখেন 5 5 10 5 5 10 পাইছি 10 ওহম। এখন দেখা যাচ্ছে যে এই যে R1 আর R2 কিভাবে আছে, প্যারালালে আছে। কারণ ধরেন এখানে একটা কমন একটা পয়েন্ট চিন্তা করলে পারে, এই পয়েন্টটা এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড। আবার নিচে যদি একটা কমন পয়েন্ট কল্পনা করি, এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড। তাহলে কি হলো, R1 আর এই রেজিস্ট্যান্সটা প্যারালালি আছে। প্যারালালি থাকলে কি হবে, আবার প্যারালালি তো আছেই, ভ্যালুও কিন্তু সেম, 10 আর 10। তাহলে আমরা একটা ভ্যালু নিলাম 10 আর ডিভাইডেড করব 2 দিয়ে। তাহলে এখানে কি হবে, এখান থেকে আমরা পাবো কি, এই যে এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা এই যে 10/2 5। তার মানে আমাদের এই যে এত বড় একটা সার্কিট ছিল, আমাদের সার্কিটটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে 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 এই যে একটা সামান্য একটা 5 ওহম রেজিস্ট্যান্সের একটা রেজিস্টরে কনভার্ট হয়ে গেছে। তো হচ্ছে এই হচ্ছে আমাদের আর টোটাল। এখন আমাদের কোশ্চেনে বলা ফাইন্ড আউট টোটাল রেজিস্ট্যান্স এন্ড কারেন্ট ফর দ্য গিভেন সার্কিট। আমরা তো এই যে ক্যালকুলেট করলাম, আর টোটাল হচ্ছে 5 ওহম। এখন আমরা দেখবো হচ্ছে কারেন্ট কত। কারেন্ট হচ্ছে I = V/R। তাহলে আমাদের V হচ্ছে 80 ভোল্ট আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 5 ওহম। তাহলে আমরা পাবো 16 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স আর হচ্ছে কারেন্ট ফ্লো। তো হচ্ছে বড় সার্কিট দেখলেই ঘাবড়ানোর কোনো বিষয় নাই, আমাদের একটু দেখতে হবে। এই বড় সার্কিট দিলেই অবশ্যই এখানে ক্লু দেওয়া থাকে, যে এইভাবে সহজ করে দেওয়া থাকে। আমাদের একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে যে এইরকম কোনো ফর্মুলা অ্যাপ্লিকেশন করা যায় কিনা। তো এই ছিল ম্যাথটা আমার অনেক মজার একটা ম্যাথ। তো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। এখন আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে কথা বলবো। ভোল্টেজ ডিভাইডার রুলটা আসলে কি, ভোল্টেজ ডিভাইডার রুলটা স্টেটমেন্ট এভাবে করা যায় যে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স
resistance elements will divided as the magnitude of resistance levels if they are connected in series. The voltage across resistance elements will divide as the magnitude of resistance levels if they are connected in series. এই লেখাটা থেকে অতটা বুঝবো না ততক্ষণ আমরা একটা সার্কিট দেখবো। তো এই সার্কিট থেকে যদি এখানে বলতেছে যে এই যে ভোল্টেজ সোর্স থেকে যে ভোল্টেজটা আমরা পাবো এই ভোল্টেজটা এমন ভাবে ভাগ হবে, এই যে এই এমন ভাবে ভাগ হবে যে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণ যেরকম হবে ঠিক সেইভাবে ভাগ হবে। যেমন দেখেন এইখানে 6 মেগা ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে কি এটা হিউজ একটা ভ্যালু। তার মানে হচ্ছে এইখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে ঠিক ওই পরিমাণ ভোল্টেজ ড্রপ কিন্তু এখানে হবে না, কারণ 6 মেগা ওহমের চাইতে 3 কিলো ওহম কিন্তু অনেক ছোট একটা ভ্যালু। সেই ক্ষেত্রে এইখানে একটু ভোল্টেজ ড্রপ কম হবে। আবার 3 কিলো ওহমের চাইতে 1 ওহম কিন্তু খুব একটা ছোট ভ্যালু। তো 3 কিলো ওহমে যে এরকম ভোল্টেজ ড্রপ হবে 1 ওহমে সেরকম ভোল্টেজ ড্রপ হবে না। সেটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলে বলে। তো ভোল্টেজ ডিভাইডার রুলের আমরা একটু ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা কি করি, তো আমরা ডিটারমাইন করি যে হচ্ছে এই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। তো এই ভোল্টেজ সোর্স থেকে এই আমার R1 এ হচ্ছে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো হচ্ছে আমরা ভোল্টেজ ড্রপ যখন আমরা ডিটারমাইন করব, তো যেটার অ্যাক্রস আমরা ভোল্টেজ ড্রপ ডিটারমাইন করব সেইটা আমরা উপরে লিখব। যেমন এখানে RX এর বদলে যদি আমরা হচ্ছে যদি এই যে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডিটারমাইন করতে চাই তাহলে R1 হবে, আর নিচে হবে টোটাল রেজিস্ট্যান্স। তো এটা যেহেতু সিরিজ সার্কিট সেহেতু টোটাল রেজিস্ট্যান্স কত হবে R1 প্লাস R2 প্লাস R3, আরো যদি থাকতো তাহলে আমরা আরো অ্যাড করতাম। আর হচ্ছে ইনটু ভি, তার মানে আমরা যে ভোল্টেজ সোর্স আমাদের দেওয়া থাকবে ওইটা আমরা হচ্ছে গুণ আকারে লিখবো। তো এই হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ। আমরা ম্যাথ করবো এই ফর্মুলা দিয়ে, তখন আশা করি আরো ক্লিয়ার হবে। তো আমরা এক উদাহরণ দেখি। তো হচ্ছে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট আমরা দেখলাম লাস্ট ম্যাথে। তো আমরা দেখি, তো হচ্ছে এই সার্কিটে আমাদের হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হবে যেহেতু সিরিজ সার্কিট R1 প্লাস R2 প্লাস R3, তাহলে হচ্ছে দেখুন 6 মেগা ওহম, 3 কিলো ওহম আর 1 ওহম। আচ্ছা, আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা সবগুলা বেসিক ইউনিট মানে এসআই ইউনিটে কনভার্ট করব। যেমন 6 মেগা ওহমকে কিন্তু 6 মেগা ওহম রাখলে হবে না, 6 মেগা ওহমকে ওহমে কনভার্ট করতে হবে। তো মেগা ওহমকে কনভার্ট করতে হবে 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে 6 মেগা ওহমকে আমরা ওহমে কনভার্ট করছি 6 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওহম, এইভাবে। তারপরে কিলো ওহমকে ওহমে কনভার্ট করার জন্য আমাদের 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 ইনটু 10 টু দি পাওয়ার 3। আর 1 ওহম তো 1 ওহম আছেই, এটা কোনো কাজ নাই। তো আমরা যদি যোগ করি তাহলে এই মানটা পাবো, অনেক বড় একটা মান। তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেলাম। তাহলে আমরা কারেন্টও বের করি। কারেন্ট বের করতে আমাদের কি লাগবে, আমরা ভোল্টেজ সোর্স জানি আর টোটাল জানি। তাহলে ওহমস ল দিয়ে আমরা I is equal to V by R টোটাল, তাহলে 20 বাই 8 মানটা 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অ্যাম্পিয়ার, এইটা আমরা পাই। এখন আমরা যে সূত্রটা শিখছি ভোল্টেজ ডিভাইডার রুল না, এমনি যে হচ্ছে ওহমস ল দিয়েও কিন্তু আমরা এই R1 এর অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তো আমরা ওইটা দেখে নেই আগে, তারপরে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কিভাবে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে পারবো সেটা দেখবো। তো VR1 ইজ ইকুয়াল টু হবে I ইন্টু R1। I তো আমরা বের করলাম 3.33 ইন্টু 10 ইনভার্স 6, 3.33 ইন্টু 10 ইনভার্স 6। আর হচ্ছে আমাদের R1 এর ভ্যালু কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওহম। এখানেও কিন্তু আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিছি। তো এটা হচ্ছে আমাদের 19.99 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের ওহমস ল দিয়ে। কিন্তু আমরা এখন একটু চেক করি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমাদের সেম অ্যান্সার আসে কিনা। তো আমরা দেখি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 ইউজিং VDR। তো আমরা VDR এ কি শিখছিলাম, যদি আমরা যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডিটারমাইন করব সেটা আমরা হচ্ছে লবে রাখবো। তো R1 দেখেন লবে আছে,
আর আমরা নিচে কি আর টোটাল, R1 প্লাস R2 প্লাস R3, আর আমরা ইনটু ভি, এটা আমাদের ফর্মুলা। তো দেখেন 6 × 10⁶, 6 মেগা ওহমকে ওহমে কনভার্ট করছে এখানে। আর টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত, যেহেতু সিরিজ সার্কিট তাহলে তিনটাই যোগ হবে, 6 × 10⁶ প্লাস 3 × 10⁻³ প্লাস 1, আর আমাদের এই যে ভি, টোটাল ভি তো ভি, তাহলে দেখেন এই যে 19.99 ভোল্ট। তার মানে কি দাঁড়ালো, আমরা ওহমস ল দিয়ে যেটা পাইলাম, যে অ্যান্সারটা পাইলাম, ঠিক একই কাজ কিন্তু ভিডিআর দিয়েও করলাম। কিন্তু ভিডিআর অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের দেখেন 1 লাইন লাগছে মাত্র, কিন্তু ভোল্টেজ ড্রপ যদি আমরা হচ্ছে ওহমস ল দিয়ে বের করতে যাই, তাহলে আমাদের এই যে টোটাল কারেন্টটা বের করে নিতে হচ্ছে। তার মানে এখানে আমাদের একটু খাটনিটা বেশি। এই ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলটা বেশি কাজে লাগে। যে হচ্ছে যদি আমরা একটু টাইম সেভ করতে চাই বা খুব দ্রুত ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা ভিডিআর অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ডিফারেন্ট এলিমেন্টস বের করতে পারি। তো আমরা সেম ভাবে যদি R2 বের করতে চাই, তাহলে এই যে সেম ফর্মুলা আমরা ফলো করব। তাহলে R2 এর ক্ষেত্রে কি হবে, R2 এর ভ্যালু 3 × 10⁻³ উপরে যাবে, আর নিচে আসবে কি 6, এই যে টোটাল রেজিস্ট্যান্স ইনটু এই যে 20 ভোল্ট। তাহলে আমরা কত পেলাম, 10⁻³ ভোল্ট। আর 10⁻20 × 10⁻³ 10 মিলিভোল্ট। সরি, এটি আমাদের ভুল হয়েছে, ক্যালকুলেশন করলে আসে 10 × 10⁻³ ভোল্ট। তার মানে 10⁻³ মানে কি, মিলিভোল্ট, তাহলে 10 মিলিভোল্ট। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, এখানে 10 × 10⁻³ ভোল্ট আসে। 10 × 10⁻³ ভোল্ট মানেই 10 মিলিভোল্ট। আবার অ্যাক্রস R3 যদি দেখি, তাহলে হচ্ছে একই কথা, যে এই যে 1/টোটাল রেজিস্ট্যান্স ইনটু 20, 3.33 ইন, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, 3.33 ইন্টু 10⁻⁻6 ভোল্ট হবে। আমি আবার বলতেছি, ক্যালকুলেশন করলে 3.33 ইন্টু 10⁻⁻6 ভোল্ট পাওয়া যাবে। তাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা কিভাবে কাজ করবো সেটা দেখলাম। ভোল্টেজ ডিভাইডার রুলের পরে আমরা ভোল্টেজ ডিভাইডারের সাথে মিলায় একটা রুল আছে সিডিআর। তো সিডিআর ফর্মুলাটা আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, দেখেন সিডিআর কারেন্ট ডিভাইডার রুল। এখন দেখেন আগের 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 ম্যাথটাই কিন্তু আমাদের সিরিজ সার্কিট ছিল। সিরিজ সার্কিট কেন ছিল, কারণ ভোল্টেজ ডিভাইডার রুল, আমার এই সার্কিটে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমাদের ভোল্টেজ নিয়ে কাজ। কারেন্ট তো সিরিজ সার্কিটে চেঞ্জ হয় না, যে জিনিসটা চেঞ্জ হয় না সেই জিনিসের তো আমাদের কোনো কাজ নাই। ভোল্টেজ চেঞ্জ হয়, সেই জন্য আমরা ভোল্টেজ নিয়ে কাজ করব, আর সেই জন্য ভোল্টেজ ডিভাইডার। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে ভিডিআর আমরা সবসময় সিরিজ সার্কিটে অ্যাপ্লাই করতে পারবো। আর এই যে সিডিআর, দেখেন সিডিআর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তো প্যারালাল সার্কিটে কিন্তু কারেন্ট চেঞ্জ হয়, ভোল্টেজ চেঞ্জ হয় না। ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ তিনটা এলিমেন্টের অ্যাক্রসে হচ্ছে আমাদের সেম, সেহেতু আমাদের এখানে ভোল্টেজ যেহেতু চেঞ্জ হয় না, তাহলে আমাদের কোনো কাজ নেই। কিন্তু হচ্ছে কারেন্ট যেহেতু চেঞ্জ হয়, সেই জন্য আমরা সিডিআর অ্যাপ্লাই করব, কারেন্ট ডিভাইডার রুল। সিডিআর ফর্মুলাটা আমরা দেখি। সিডিআর ফর্মুলা হচ্ছে IX ইজ ইকুয়াল টু RT ডিভাইডেড বাই RX ইন্টু I। দেখেন ভিডিআর এর কিন্তু উল্টা, ভিডিআর এ কিন্তু RX টাই উপরে ছিল, RX টা উপরে ছিল আর RT টা নিচে ছিল, কিন্তু সিডিআর এর ক্ষেত্রে কিন্তু আলাদা। তো হচ্ছে RT টা উপরে যাবে, আর যে এই এলিমেন্টের অ্যাক্রসে আমরা কারেন্টটা বের করব সেটা নিচে যাবে, আর ইনটু হবে হচ্ছে টোটাল কারেন্টটা। এই হচ্ছে আমাদের সিডিআর ফর্মুলা। তো হচ্ছে এই যে ফর্মুলায় যেহেতু আর টোটাল আছে, সেহেতু আমরা আগে থেকে একটু আর টোটালটা বের করে নেই, কারণ হচ্ছে প্যারালাল সার্কিটের তো একটু রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা একটু টাফ। যেহেতু সূত্রের মধ্যে ক্যালকুলেট না করে আমরা যদি একটু আলাদা করে ক্যালকুলেট করে নিই, সেহেতু আমরা ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। তো হচ্ছে এই রেজিস্ট্যান্সে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমরা পাবো 0.923 ওহম। তাহলে আমরা এখন যদি সিডিআর অ্যাপ্লাই করি, সিডিআর অ্যাপ্লাই করবো আমরা R1 এর অ্যাক্রসে। R1 এর থ্রুতে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে সেটা দেখবো। তো R1 এর মধ্যে নিশ্চয়ই I1 কারেন্ট ফ্লো হবে। I1 কারেন্ট ফ্লো হলে
তো আমরা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কত পাইছি, ফর্মুলার আর টোটাল দেখেন উপরে গেছে 0.923 ওহম ডিভাইডেড বাই 2 ওহম। 2 ওহমটা কই থেকে আসছে, এই যে R1, যেহেতু এই যে এখন আমরা তো R1 নিব, R1 এর অ্যাক্রসে যেহেতু R1 এর থ্রুতে যেহেতু কারেন্ট মেজার করতেছি সেহেতু আর R1 নিব। আর হচ্ছে আমাদের টোটাল কারেন্ট কত, এই যে দেখেন দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে 10 অ্যাম্পিয়ার নিছি। আর এখন দেখেন ক্যালকুলেট করলে আমাদের 4.615 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। কারেন্ট থ্রু R2, R2টা এখন আমরা একটা ডিটারমাইন করতে পারছি, এখন বাকিগুলো সেম ওয়েতে। দেখেন উপরে আর টোটাল আমাদের সেম, R3টা আসছে R2 থেকে, আর 10 অ্যাম্পিয়ার আসছে আই থেকে। আর কারেন্ট থ্রু R3 হচ্ছে এই যে দেখেন এই টোটাল কারেন্ট তো সেম R4, এই যে R4, আর আই টোটাল কারেন্ট তো 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার আছে। তারপরে এই হচ্ছে আমাদের ভিডিআর আর সিডিআর গেল। এখন আমরা হচ্ছে কিরশফ ভোল্টেজ ল দেখবো। কিরশফ ভোল্টেজ ল, আচ্ছা এখানে একটু পানি একটা কাহিনী আছে হচ্ছে, আপনারা এই বিজ্ঞানীর নাম কিভাবে উচ্চারণ করেন, কিরশফ, কারশফ না কিরচফ? আমি এই তিনটা নাম পাইছি, আমার খুব জানার ইচ্ছা আপনারা কিভাবে উচ্চারণ করেন, একটু কমেন্টে প্লিজ জানাই দিবেন। মানে এই বিজ্ঞানীর নাম নিয়ে যে এত এত ভাবে এত অনেকজন অনেকভাবে উচ্চারণ করে, তো আমি কারশফ উচ্চারণ করি। তো যাই হোক, আমরা স্টেটমেন্টটা একটু দেখি। স্টেটমেন্টটা হচ্ছে, তো হিজ ভোল্টেজ ল, এই হিজ দিয়ে আমরা এই যে কারশফ সাহেবকে বুঝাইছি। হিজ ভোল্টেজ ল স্টেটস দ্যাট ফর এ ক্লোজড লুপ, দেখেন এই যে ক্লোজড লুপ, লুপ জিনিসটা আমরা পরে দেখবো, কিন্তু ক্লোজড লুপ মানে একটা সার্কিট, ক্লোজড সার্কিট লুপে, আর সিরিজ পাথ algebraic sum of all the voltages around any closed loop in a circuit is equal to 0। এই লাইনটা ব্যাখ্যা করা চাইতে চলেন আমরা একটু সার্কিট আর ইকুয়েশনটা দেখি। তো হচ্ছে ফর্মুলা হচ্ছে সামেশন অফ ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ। এই কথাটা আবার কি মিন করে, দেখেন হচ্ছে আমরা একটা ফিগার দেখি, এই যে ফিগারটা দেখি, এই ফিগারটায় যদি আমরা দেখি, তো এই যে এই সূত্র দিয়ে আমরা এখন এই যে এই সার্কিট নিয়ে কাজ করব। তো কোশ্চেনে বলা আছে যে ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লো ফর দ্য গিভেন সার্কিট অ্যাপ্লাইং কেভিএল। দেখেন উল্লেখ করা আছে কেভিএল। কেভিএল ছাড়াও কিন্তু এই সার্কিটটা অনেক উপায়ে সলভ করা যাবে, কিন্তু যদি আপনাকে উল্লেখ করা যায় কেভিএল দিয়ে সলভ করতে হবে, অবশ্যই আপনাকে কেভিএল দিয়ে সলভ করতে হবে। তো দেখি আমরা কিভাবে সলভ করব। দেখেন এই সার্কিটটা একটু খেয়াল করি, তাহলে আমি একটু জুম করি। এই সার্কিটে দেখেন আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স কিন্তু একটা না, ভোল্টেজ সোর্স দুইটা, ভোল্টেজ সোর্স দুইটা, আর হচ্ছে রেজিস্ট্যান্স আছে চারটা, রেজিস্ট্যান্স চারটা। তাহলে আমাদের এখানে সূত্রে কি বলা ছিল যে ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। তো এই সূত্র, এই যে এই সার্কিট থেকে আমরা এখন বের করব যে এই সার্কিটের মধ্যে কোথায় ভোল্টেজ রাইজ হচ্ছে আর কোথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে, কোথায় ভোল্টেজ রাইজ হচ্ছে কোথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো আমরা একটু দেখে ফেলি। তো হচ্ছে এই যে দেখেন সলিউশন হচ্ছে ভোল্টেজ রাইজ, আমরা লিখে নিলাম। তো ভোল্টেজ রাইজ দেখেন একটু খেয়াল করেন, আমি আবার একটু জুম করি। ভোল্টেজ রাইজ মানে কি, একটা কম্পোনেন্ট ভোল্টেজ প্রোভাইড করতেছে। দেখেন এইখানে আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের কাজ কি, ভোল্টেজ প্রোভাইড করা। তার মানে এই ভোল্টেজ সোর্স ভোল্টেজ ক্রিয়েট করতেছে বা ভোল্টেজ প্রোভাইড করতেছে, মানে ভোল্টেজ জেনারেট করতেছে, তার মানে এখান থেকে ভোল্টেজ রাইজ হচ্ছে। তার মানে আমাদের এই দুইটা কম্পোনেন্ট ভোল্টেজ রাইজটা হবে যোগ হবে, তার মানে এই দুইটা যেহেতু ভোল্টেজ সোর্স আর এখানে ভোল্টেজ রাইজ হচ্ছে সেহেতু আমাদের সামেশন হবে, তার মানে V1 প্লাস V2 হবে। দেখেন V1 প্লাস V2 আমরা যোগই করছি, যে 1.5 প্লাস 1.5, 1.5 প্লাস 1.5। এখন একটা বিষয় দেখেন, এই যে এই লাইনগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন হচ্ছে এই যে এখানে আমরা রিকল করব হচ্ছে ওহমসের ল, V ইজ ইকুয়াল টু IR। যেহেতু আমাদের এখানে ভোল্টেজ রাইজ আমরা পেয়ে গেছি, তো আমাদের এখন দরকার ভোল্টেজ ড্রপ। কিন্তু আমাদের তো এখানে ভোল্টেজ ড্রপ দেওয়া নাই, কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো আমাদের এই রেজিস্ট্যান্স গুলাকে এখন আমাদের রেজিস্ট্যান্স গুলাকে ভোল্টেজ ড্রপে কনভার্ট করতে হবে। ভোল্টেজ ড্রপে কনভার্ট করব কিভাবে, এই যে এই ফর্মুলা দিয়ে। আমাদের
আমাদের হচ্ছে আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই কিন্তু আননোন। এই সব ক্ষেত্রে আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই আননোন, সেই কাজটাই আমরা করছি। তো হচ্ছে এই যে প্রথমে এই যে এইখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, আই ইন্টু আর 1, আই ইন্টু আর 1, আই তো আমরা জানি না, সেই জন্য আই আই রেখে দিছি। আর আর 1 এর ভ্যালু কত, 1 ওহম, প্লাস আবার এই যে আর 2 তে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, আর 2 তে ভোল্টেজ ড্রপ হচ্ছে আই ইন্টু আর 2, আই তো আমরা জানি না, আই আই আছে। আর এটা যেহেতু সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, সেহেতু আমরা আই আই রাখতেছি। একটা কথা কিন্তু আমি বারবারই বলতেছি, সিরিজ সার্কিটে কারেন্ট চেঞ্জ হয় না, ভোল্টেজ চেঞ্জ হয়। সিরিজ সার্কিটে কারেন্ট চেঞ্জ হয় না, ভোল্টেজ চেঞ্জ হয়। আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ চেঞ্জ হয় না, কারেন্ট চেঞ্জ হয়। তো এই সার্কিটে যেহেতু আমরা সিরিজ সার্কিট, সেহেতু আমাদের কারেন্ট চেঞ্জ হচ্ছে না। দেখেন সব ক্ষেত্রেই আই 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 চেঞ্জ হচ্ছে আর 1 এর ভ্যালু গুলা। তো আমরা এই যে আর 1 এর ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর ওয়ান 1 ওহম, আই আর 2 2 ওহম, আই আর 3 3 ওহম, আই আর 4 4 ওহম। তো আমরা হচ্ছে ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম, তার মানে হচ্ছে ভোল্টেজ রাইজও পেলাম, ভোল্টেজ ড্রপও পেলাম। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করব। এই দেখেন আমি হচ্ছে সবগুলাকে হচ্ছে বাম পাশে নিয়ে আসছি। বাম পাশে নিয়ে আসলে কি হবে, 1.5 ভোল্ট। এই যে বাম পাশে নিয়ে আসলে প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন বসবে। দেখেন এই যে এখানে আগে প্লাসের আগে মাইনাস বসছে, প্লাসের আগে মাইনাস, প্লাসের আগে মাইনাস, প্লাসের আগে মাইনাস। তারপরে দেখেন 3 ভোল্ট, দেখেন 1.5 প্লাস 1.5, 3 ভোল্ট মাইনাস। আর এটা কিন্তু এই সবগুলা যদি ক্যালকুলেশন করি তাহলে -10 আই হয়। কিভাবে হয়, -1 -2 কত হয়, -3, -3 এর সাথে -3 কত হয়, -6, -6 এর সাথে -4 অ্যাড করলে কত হয়, -10। দেখেন -10ই হয়। তারপরে হচ্ছে এখান থেকে সিম্পলি আই ইজ ইকুয়াল টু 3 ভোল্ট/10, 0.3 অ্যাম্পিয়ার। এই যে দেখেন আমাদের ক্যালকুলেট করতে বলছিল ডিটারমাইন দ্য ভোল্টেজ কারেন্ট ফ্লো ফর দ্য গিভেন সার্কিট অ্যাপ্লাইং কেভিএল। তো পাইছি এই যে কারেন্ট ফ্লো আমরা পাইলাম আই ইজ ইকুয়াল টু 3 ভোল্ট 10। এখন হচ্ছে যদি আমরা এই আই এর ভ্যালু যে 0.3 ওহম পাইলাম, এটা যদি আবার হচ্ছে এই যে এইখানে আমরা সাবস্টিটিউট করি মানে আই এর ভ্যালু গুলো এখানে যদি বসাই, তাহলে কিন্তু আমরা বাম পাশ আর ডান পাশ সমান পাবো। তার মানে এই যে আমরা আগের সূত্রটা ভেরিফাইড হবে, যে ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ হবে। তো এই হচ্ছে আমাদের ভোল্টেজ, কারশফস ভোল্টেজ ল। তো মনে রাখবেন ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। তো আমরা ভোল্টেজ রাইজ কিভাবে লিখছি, এই যে ভোল্টেজ সোর্সকে আমরা ভোল্টেজ রাইজ হিসেবে লিখছি। আহ তো হচ্ছে আমাদের আর বেশি দেরি নাই, শেষ হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে আমরা কিরশফস কারেন্ট ল নিয়ে কথা বলি। কিরশফস কারেন্ট ল, আমরা একটু দেখি। কিরশফ কারেন্ট ল স্টেটমেন্ট যদি আমরা দেখি, দ্য algebraic sum of the entering and leaving current through a node অথবা জাংশন ইজ ইকুয়াল টু 0। তো এখানে ওই যে অ্যালজেব্রিক সাম, এখানে একটা কথা আছে, অ্যালজেব্রিক সাম অফ দ্য এন্টারিং এন্ড লিভিং কারেন্ট। এই যে দেখেন এখানে একটা কথা, এন্টারিং এন্ড লিভিং কারেন্ট থ্রু এ নোড অথবা জাংশন ইজ ইকুয়াল টু 0। ফর্মুলা, ফর্মুলাতে আমরা দেখবো যে হচ্ছে সামেশন অফ কারেন্ট, এখানে কারেন্ট হবে, সরি টিটা মিসিং হয়েছে, কারেন্ট, সামেশন অফ কারেন্ট এন্টারিং, এই যে এখানে বললাম সাম অফ অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু সামেশন অফ কারেন্ট লিভিং। তো হচ্ছে আমরা একটু চিত্রের সাথে দেখি। এখানে আমরা দেখবো এই যে এটা দেখলাম, ধরে নিচ্ছি এটা নোড, নোড বা জাংশন। জাংশন বা নোড বলতে বোঝায় এটা হচ্ছে একটা সংযোগ স্থল। মানে ধরেন এইখান থেকে আচ্ছা দেখি আমরা, যে যেমন ধরেন এইখান এই এই নোড বা জাংশনে ধরেন হচ্ছে কারেন্ট আসলো, এই কারেন্টটা ধরলাম হচ্ছে আই এন্টারিং, একটা কারেন্ট আসলো যেটা হচ্ছে আই এন্টারিং, এই এই আই এন্টারিং। আর এইখান থেকে এই এন্টার করার পর এই আই যে কারেন্ট এন্টার করছে সেইটাই হচ্ছে ধরেন আবার এই দিক দিয়ে
এই যে আই লিভিং একটা কারেন্ট লিভ করতেছে, আবার হচ্ছে আরেকটা কারেন্ট লিভ করতেছে। এখন এই ফর্মুলা অনুযায়ী এখন আমাদের যদি এই যে এইখানে যে ব্যাপারটা ঘটছে যদি আমরা কির্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে হবে IE ইজ ইকুয়াল টু IL প্লাস IL। IE ইজ ইকুয়াল টু IL প্লাস IL, কারণ কি IE তো এন্টারিং, সামেশন অফ এন্টারিং কারেন্ট আমাদের একটা, আর কারেন্ট লিভিং, সামেশন অফ কারেন্ট লিভিং আমাদের কয়টা এখানে? দুইটা। তাহলে আমরা একটু আগে কি বললাম? IE ইজ ইকুয়াল টু IL প্লাস IE। এটাই হচ্ছে আমাদের কির্চফ কারেন্ট ল। তো হচ্ছে এই কির্চফ কারেন্ট লটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। এখন পর্যন্ত যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে সবই এলিমেন্টারি মেথডস অফ সার্কিট অ্যানালাইসিস। এই সার্কিট অ্যানালাইসিস যে মেথড গুলা এইগুলো আমরা হচ্ছে ভবিষ্যতে ইউজ করে আরো কমপ্লিকেটেড মেথড শিখবো, যেমন হচ্ছে আরো আছে, যেমন মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, নোড সুপার মেশ, সুপার নোড ইত্যাদি ইত্যাদি এইগুলা আছে। এইগুলা যেগুলার নাম বললাম, মেশ, সুপার মেশ, নোড, সুপার নোড, এইগুলা যদি আমরা শিখতে চাই তাহলে অবশ্যই আজকের লেকচারে যে কন্টেন্ট গুলো আলোচনা করা হয়েছে অবশ্যই ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ক্লিয়ার আইডিয়া না থাকলে পরে ওইগুলা খুবই কঠিন লাগবে, আমরা কনফিউজড হয়ে যাব কোনটা কোথায় হচ্ছে ভিডিআর অ্যাপ্লাই করব, কোথায় হচ্ছে সিএল অ্যাপ্লাই করব, কোথায় সিডিআর অ্যাপ্লাই করব, এইগুলো আমাদের অবশ্যই কনফিউজড হয়ে যাবে। তো হচ্ছে আজকে একটু সামারিতে আসি। আজকে লাইভ ক্লাসে যতগুলা জিনিস আলোচনা করা হয়েছে যদি আপনি কিছুই মনে রাখতে না পারেন, এই স্লাইডে যে লেখাগুলো আছে এই লেখাগুলা যদি মনে রাখতে পারেন তবে 80% আপনার কাজ হবে, কারণ এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই কারেন্ট ইয়া হবে। তো হচ্ছে কথাটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার রুল আর কিরশফস ভোল্টেজ ল আমরা সিরিজ সার্কিট অ্যাপ্লাই করি, কারেন্ট ডিভাইডার রুল আর কিরশফস কারেন্ট ল কেসিএল আমরা প্যারালাল সার্কিটে অ্যাপ্লাই করি। তো কথাটা আবার মনে রাখবেন, ভিডিআর আর কেভিএল আমরা সিরিজ সার্কিটে অ্যাপ্লাই করি, সিডিআর আর কেসিএল আমরা প্যারালাল সার্কিটে ব্যবহার করি। এই ছিল আজকে আমাদের লাইভ ক্লাস। এতক্ষণ পর্যন্ত, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, এতক্ষণ পর্যন্ত যারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটা আমার অ্যারেঞ্জ করা হয়েছে এবি সলিউশন গ্রুপের প্ল্যাটফর্মে, আর সাথে আছে পড়তে চাই এবি সলিউশন গ্রুপ পেজ আর পড়তে চাই, দুইটা অর্গানাইজেশনকেই অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য আর এই যে কনসেপ্ট গুলো সবার সাথে শেয়ার করার জন্য। আশা করি অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।